মাঝরাতে নিজের পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় নদীর। ও চোখ মেলে দেখে ওর পেটের উপরে আয়নের হাত। এটা দেখে প্রচন্ড রেগে ও আয়নের হাত ছিটকে সরিয়ে দেয়। নিজের পেট থেকে আয়নকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দেয়। ঘুমের ঘরে আচমকা খাট থেকে নিচে পড়ায় আয়ন লাফিয়ে ওঠে, ভয় পেয়ে বলে, বাঁচাও বাঁচাও, আমি পাহাড় থেকে পড়ে যাচ্ছি। এই ড্রাইভারের বাচ্চা, তুই পাহাড় থেকে না খাট থেকে পড়েছিস। যদি পারতাম তাহলে তোকে খাট থেকে না সত্যি সত্যি পাহাড় থেকেই ফেলতাম। তোর সাহস হয় কিভাবে তুই আমার পেটে হাত দিস? আমার পাশে আমার বিছানায় শোয়ার পারমিশন তোকে কে দিয়েছে? আমি তো আপনার বর, তাই আপনার সাথে এক বিছানায় শুয়েছি। এটা তো আমার অধিকার। আর আপনি তখন ঘুমিয়েছিলেন যখন আমি এসে শুয়েছি, তাই আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আর আমি ইচ্ছা করে আপনার পেটে হাত দেই নাই। ঘুমের ভিতরে হয়তো হাতটা চলে গেছে আপনার পেটে। তোর আবার অধিকার? একে তো বামন হয়ে চাঁদে হাত দিয়েছিস, তুই আবার অধিকার দেখাস? কি যোগ্যতা আছে তোর আমাকে বিয়ে করার? আমি হলাম জমিদারের মেয়ে আর তুই হলি একটা সামান্য ড্রাইভারের আবার অধিকার? তুই ইচ্ছে করে আমার পেটে হাত দিয়েছিস। তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে। মুখে লাগাম দিন। গরিব হই বা বড় লোক, আমি কি মানুষ না? ড্রাইভাররা কি মানুষ না? মানুষকে টাকা দিয়ে না, মানুষ হিসেবে দাম দিতে শিখুন। আর আমি ড্রাইভার হলেও আমি আপনার স্বামী, সেটা আপনি অস্বীকার করতে পারেন না। স্বামীকে সম্মান করতে হয়, অপমান না। তার যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকতে হয়। স্বামী হিসেবে আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার পাশে শোয়ার। ছোট লোকের বাচ্চা, খুব চোপা হয়েছে তাই না? দাঁড়া, তোর চোপা বের করছি। কথাটা বলে নদী আয়নের গালে ঠাস করে একটা চর মারে। চর খেয়ে আয়ন নদীর দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে নদী আঙুল উঁচিয়ে বলে, এই চোখ নামা চোখ। আমার দিকে উঁচু চোখে তাকানোর সাহস হয় কিভাবে তোর? চর খেয়ে শিক্ষা হয়নি নাকি আরেকটা দেব? আমাকে বিয়ে করে তুই অনেক বড় ভুল করেছিস। এর জন্য তোকে আজীবন জ্বলতে হবে। আপনি আমাকে মারুন, বকুন, তবুও আমি বলবো আপনি আমার স্ত্রী আর আমি আপনার স্বামী। আপনি চাইলে আমাকে খুনও করতে পারেন, তবুও আমি আমার অধিকার ছাড়ব না। আপনাকে ছেড়ে যাব না। স্বামী মাই ফুট, অধিকার দেখাবি না নাকি আমার বাবার এই বিশাল সম্পত্তির উপরে নজর পড়েছে তাই বল? কারণ বাবার পরে এই সম্পত্তির একমাত্র ভাগীদার তো আমি। আর আমার স্বামী হয়ে থাকা মানে আমার পরে এই সম্পত্তির দাবিদার তুই। সেই লোভে এত চড় থাপ্পড় খেয়েও আমার সাথে থাকবি তাই না? এই তোর লজ্জা করে না? আমি যে তোকে এত অপমান করছি তোর কি গায়ে লাগছে না? সেলফ রেসপেক্ট বলতে কিছু নেই তোর? এক বাপের সন্তান তো তুই। আমার তো তোর জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। নদীর কথা শুনে আয়ন রেগে যায় অনেক। ও পাশের ড্রেসিং টেবিলে আয়নায় জোরে একটা ঘুষি মারে। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আয়নের হাত কেটে রক্ত পড়তে থাকে। হঠাৎ আয়ন ড্রেসিং টেবিলের কাছে ঘুষি মারায় নদী ভয় পেয়ে যায়। কাঁচ ভাঙার শব্দে ও ভয় পেয়ে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। একটু পরে চোখ খুলে দেখে আয়ন রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। রাগে ওর কপালে শিরা ফুটে উঠেছে, ওর চোখ লাল হয়ে গেছে। সেটা দেখে নদী ভয় পেয়ে ঢোক গেলে আয়ন রাগে গলায় বলে, আপনি কি মনে করেন কি নিজেকে জমিদারের মেয়ে হয়েছেন জন্য কি মাথা কিনে নিয়েছেন? সবাই ঠিকই বলে আপনি হচ্ছেন প্রচণ্ড অহংকারী একজন মেয়ে। অহংকারে আপনার মাটিতে পা পড়ে না। নিজেকে আপনি কি মনে করেন বলুন তো? টাকা থাকলেই না উপরে থাকা যায় না? উপরে থাকার জন্য একটা সুন্দর মনের দরকার, যেটা আপনার নেই। সঠিক সময়ে সঠিক শিক্ষাটা আপনি পাননি, তাই আপনার আজকে এই দশা। আপনাকে সাহস দিয়েছে কে আমার জন্ম নিয়ে প্রশ্ন তোলেন? খবরদার, এরপরে কখনো আমার বাবা মা তুলে কথা বললে আপনাকে আমি ছাড়বো না বলে দিলাম। পারলে নিজেকে একটু মানুষ করে গড়ে তুলুন। যেই টাকার অহংকার করছেন সেটাও না আপনার বাবার, আপনার না। সেটাও না আপনার বাবার, আপনার না। অন্যের জিনিস নিয়ে অহংকার করা বাদ দিন। কথাটা বলে আয়ন ঘর থেকে বেরিয়ে যায়। নদী আয়নের বলা কথাগুলো শুনে আরো রেগে যায়। ও ড্রেসিং টেবিলের সব জিনিস ফেলে দেয়। ঘরের সব ফুলদানি ভাঙতে থাকে। আয়নের বলা কথায়ও অপমানিত বোধ করে। প্রচন্ড রাগী হবে ও কান্না করতে থাকে আর বলে, কি বললো ওই ছোট লোকের বাচ্চা? আমি অহংকারী?
ও সাহস তো কম না। ও আমাকে অহংকারী বলে। আমি মানুষ হইনি, সঠিক সময় সঠিক শিক্ষা পাইনি, আমার শিক্ষার অভাব আছে এমন কথাও বললো কিভাবে? বাবার টাকার অহংকার করি আমি, অন্যের জিনিসের অহংকার করি, এত বড় কথাও কিভাবে বললো? ড্রাইভারের বাচ্চা আমাকে এভাবে অপমান করার সাহস পেল কোথা থেকে? ওকে আমি ছাড়বো না, ওকে আমি দেখে নিব, ওর জীবন জাহান্নাম বানিয়ে দেব। কথাটা বলে রাগে অপমানে নদী বসে বসে কান্না করতে থাকে। তখনই ওর ফোন বাজতে থাকে। ও দেখে ওর বান্ধবী দিশা কল দিয়েছে। ও ফোনটা রিসিভ করে। হ্যালো, বল দিশা। এসব আমি কি শুনছি নদী? তুই নাকি তোদের বাড়ির ড্রাইভারকে বিয়ে করেছিস? মানে কথাটা শুনে আমার বিশ্বাস হচ্ছে না। তুই একটা ড্রাইভারকে বিয়ে করেছিস? আর আমি যতদূর জানি ওই ছেলে তো তোর থেকে 4 বছরের ছোট। তাহলে কিভাবে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিদারের মেয়ের আর কিনা একজন ড্রাইভার! ছি! তুই কি শিওর হওয়ার জন্য কল দিয়েছিস নাকি আমার উপরে মজা নেওয়ার জন্য কল দিয়েছিস বলতো? এসব কি বলছিস তুই? আমি কেন তোর উপরে মজা নিতে যাব? তোর কথার ধরনে সেটাই মনে হচ্ছে। যাই হোক, তোর যখন এতই কৌতূহল তাহলে শোন, আমি ওকে বিয়ে করেছি, এটা সত্যি। মানে কিভাবে কি কিছুই তো বুঝলাম না। আমি ঢাকায় ফিরে তোকে সব বলবো। এখন আমার কিছু ভালো লাগছে না, বাই। রোহিতের কি হবে নদী? রোহিত নামটা শুনে নদী আরো কান্না করতে থাকে। ওর চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। রোহিত ওর বয়ফ্রেন্ড। রোহিত বিদেশে থাকে। অনলাইনে ওদের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেমে পড়া। ওদের 2 বছরের সম্পর্ক। আর কিছুদিন পরে রোহিত দেশে আসবে। নদী ভেবেছিল তারপর ওর বাবাকে ওদের দুজনের সম্পর্কের কথা বলবে, কিন্তু তার আগে আয়নের সাথে ওর বিয়েটা হয়ে যায়। লেখাপড়ার জন্য ও ঢাকায় থাকে। সেখানে নিজেদের একটা ফ্ল্যাটে থাকেও। আর ওর সাথে ওর বেস্ট ফ্রেন্ড দিশা থাকে। ভার্সিটির ছুটি থাকায় ও গ্রামে এসেছিল কয়েকদিনের জন্য। ওর বাবা এই গ্রামের জমিদার। ওরা বংশগত জমিদার। ওর আর কোনো ভাই বোন নেই। আয়ন এই 1 মাস হলো ওদের বাড়িতে ড্রাইভারের কাজ করে। কিরে কথা বলছিস না কেন? দিশার কথায় নদীর ঘোর কাটে। ও বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। এখন আপাতত ওকে কিছু বলবো না। ও আগে দেশে আসুক, তারপর ওকে সবটা বুঝিয়ে বলবো। এখন রাখছি, বাই। দিশার সাথে কথা বলা শেষ করে নদী ব্যালকনিতে যায়। সেখানে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখে বাগানে দাঁড়িয়ে আয়ন সিগারেট খাচ্ছে একের পর এক। আয়নকে দেখে নদীর রাগ আরো মাথাচাড়া দিয়ে ওঠে। ও আয়নের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ মনে, তাই না? ড্রাইভার হয়ে জমিদারের মেয়েকে বিয়ে করেছো? তোমার তো লটারি লেগে গেছে। তোমাকে ভালো মনে করেছিলাম আমি, কিন্তু নিজের আসল রূপ তুমি দেখিয়ে দিলে। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার খুব শখ না তোমার? তোমার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। তোমাকে তো আমি সুখে থাকতে দেব না। আজীবন জ্বলবে তুমি। এই আগুনে আমি জ্বলছি, যেই আগুনে আমি জ্বলছি সেই আগুনেই তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার জীবন জাহান্নাম বানিয়ে দেব আমি। বাবা যে কেন তোমার সাথে আমার বিয়েটা দিল, ওই দিন যদি বাবা আমাকে নিজের কসম না দিত তাহলে আমি মরে গেলেও তোমাকে বিয়ে করতাম না। কেন করলে বাবা তুমি এমন? কেন আমাকে তোমার কসম দিলে? এইভাবে আমার জীবনটা কেন শেষ করে দিলে? একদিন আগের কথা। এটা তুমি কি বলছো বাবা? আমি আয়ানকে বিয়ে করব মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আয়ানের সাথে আমার বিয়ে, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না বলো তো? ও একটা ভালো ছেলে, স্মার্ট, সৎ, দেখতে শুনতে খারাপও না। কিন্তু বাবা, ও আমাদের ড্রাইভার, ওর সাথে আমার যায় না। তুমি বোঝার চেষ্টা করো। ড্রাইভার বলে কি ও মানুষ না? মানুষকে টাকা দিয়ে তার পেশা দিয়ে বিচার করতে হয় না, তার সততা দিয়ে আর গুণ দিয়ে বিচার করো। আর আয়ান একটা সৎ ছেলে, এর থেকে বড় কোনো গুণ হয় না। তোমার জন্য ওর থেকে ভালো, যোগ্য আর কেউ নেই। মানে সিরিয়াসলি ও আমার যোগ্য? ওর মতো একজন ড্রাইভার আমার যোগ্য? বাবা, এটা হয় না। কেন হয় না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি কাউকে পছন্দ করো? সেই কারণে কি আয়ানকে বিয়েটা করতে চাইছো না? বাবার কথা শুনে নদী মনে মনে বলে, রোহিত তো এখনো বিয়ে করার জন্য প্রস্তুত না। সেই দিনে তো বলল ওর বাবা মাকে এখনো বিয়ের ব্যাপারে বলতে পারবে না, আর ও তো বাবা মাকে ছাড়া বিয়ে করবে না। তোমাকে এখন আমি চাইলেও রোহিতের কথা জানাতে পারবো না বাবা। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক বাবাকে বোঝাতে হবে, যাতে করে আয়নের সাথে আমার বিয়েটা না হয়। মনে মনে কথাগুলো বলে নদী মুখে বলে, না বাবা, আমার কাউকে পছন্দ নেই, কিন্তু আমি আয়নকে বিয়ে করতে চাই না। আর তাছাড়া আমার মনে হয় আয়নও এই বিয়েতে রাজি হবে না। ও যেমন ছেলে, ও এমনটা করতে রাজি হবে না। ও, তার মানে তুমি আয়ান রাজি কিনা এটা নিয়ে চিন্তিত? আয়ান রাজি আছে, ওর সাথে আমি কথা বলেছি, ও এই বিয়েতে রাজি। কি? আয়ান রাজি?
আয়ান রাজি শুনে নদী একটু অবাক হয়। ও ভেবেছিল আয়ান হয়তো ওর পরিস্থিতি বুঝবে, ওকে বিয়ে করতে রাজি হবে না, কিন্তু ও রাজি শুনে নদী মনে মনে রেগে যায়। ও মনে মনে বলে, আয়ান বিয়েতে রাজি? ওকে তো দেখে ভালো ছেলেই মনে হয়। ওর তো রাজি হওয়ার কথা না, তাহলে কেন রাজি হলো? ও মানা করলো তো বাবা আমাকে জোর করতো না, ও মানা কেন করলো না তাহলে? তার মানে এতদিন ওকে আমি ভুল চিনেছি? ও লোভী একটা ছেলে, বাবার সম্পত্তির লোভে কি ও আমায় বিয়ে করার জন্য রাজি হলো? এটা তুমি করতে পারো না আয়ান, তুমি এইভাবে আমার জীবনটাকে শেষ করে দিতে পারো না। এত কি ভাবছো নদী? না বাবা, কিচ্ছু না। তাহলে প্রস্তুত হো, কালকেই তোমার আর আয়ানের বিয়ে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো। তোমাকে আমার কসম, তুমি যদি আয়নকে বিয়ে না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। বাবা, এটা তুমি কি বললে? কি কসম দিলে আমায়? হ্যাঁ, যা বলেছি আমি সেটাই করব। যদি তুমি আয়নকে বিয়ে না করো তাহলে। আর হ্যাঁ, যতদিন তুমি আর আয়ন বেঁচে আছো ততদিন ওর সাথে তোমাকে সংসার করে যেতে হবে। যদি কখনো ওর সাথে সংসার ভাঙতে চাও তাহলে ভাববো তুমি আমায় ভালোবাসো না, তুমি তোমার বাবার কসম রাখলে না। অতীতের কথা চিন্তা করে নদী নিজের চোখের পানি মুছে নেয়। নদীর মা মৃত, ওর বাবাকে প্রচন্ড ভালোবাসে। বাবার কসম ও অমান্য করতে পারেনি, তাই আজকে দুপুরে আয়নের সাথে ওর বিয়ে হয়। বিয়েটা একেবারে পারিবারিকভাবে হয়। হ্যালো, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। বাড়ির চারিপাশে কড়া পাহারা দাও। সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে আমাকে জানাবে। ইয়েস বস। গার্ডের সাথে কথা বলা শেষ করে আয়ন যায় নদীর বাবার ঘরে। সেখানে গিয়েও দেখে নদীর বাবা বিছানায় শুয়ে আছে। আয়নকে দেখে নদীর বাবা উঠে বসেন। এসো আয়ন। বাবা, আপনি শুয়ে থাকুন, উঠবেন না আপনি। আমি ঠিক আছি আয়ন। না, আপনি ঠিক নেই, একদম ঠিক নেই। ভুলে যাবেন না আপনার শরীরে ক্যান্সারের মতো একটা মরণ ব্যাধি বাসা বেঁধেছে। আপনাকে এখন অনেক রেস্টে থাকতে হবে। কদিন বাদে মরে যাব সেটা মনে করিয়ে দিচ্ছ? না না বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওইভাবে কথাটা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি মজা করছিলাম। কিন্তু এটা সত্যি বলো যে আমি আর মাত্র কয়েক মাসের অতিথি, তারপরে আমার গল্প শেষ। এসব কথা কখনো বলবেন না বাবা, আপনার কিছু হবে না, আপনি কোথাও যাবেন না। ক্যান্সারের লাস্ট স্টেজে আসছি আমি, এখন চাইলেও এর চিকিৎসা হবে না। সত্যিটা মানতে শেখো, মিথ্যা আশা মনে পুষে রেখো না। তবে একটা কথা ভেবে আমি খুব নিশ্চিন্ত, জানো? কি কথা? আমার মেয়েটাকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরেছি, যে আমার মেয়েটাকে দেখে রাখবে, ওকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি জানো না আমি কতটা নিশ্চিত হয়েছি। এখন মরেও শান্তি পাবো আমি। এভাবে বলবেন না বাবা, আপনি নিজে আমাকে বারণ করেছেন যেন নদীকে আপনার অসুস্থতার কথা না জানাই, কিন্তু আপনি যেভাবে নিজের অযত্ন করছেন তাতে দুদিন পরেই অসুস্থ হয়ে পড়বেন, তখন কিন্তু ও জেনে যাবে সবটা। এখন মরেও শান্তি আমার। না, ওকে কোনোভাবেই আমার অসুস্থতার কথা এখন জানানো যাবে না। মেয়েটাও আমাকে অনেক বেশি ভালোবাসে, এটা জানতে পারলেও সহ্য করতে পারবে না, অনেক কষ্ট পাবে। কিন্তু একদিন না একদিন তো ও সবটা জানবেই, তখন কি হবে? সেটা তখন দেখা যাবে, কিন্তু যতদিন সম্ভব ওর থেকে সবটা লুকিয়ে রাখতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি চেষ্টা করব ওর থেকে সবটা লুকিয়ে রাখার। সেদিন ওর উপরে কে বা কারা হামলা করেছিল কিছু জানতে পেরেছো? না, তবে একজনকে ধরতে পেরেছি। সে বলল ওদেরকে নদীকে মারার জন্য যারা সুপারি দিয়েছে তাদের ও দেখেনি, নামও জানে না। তবে যে সুপারি দিয়েছে সে এদেশে থাকে না, পুরো পরিবার নিয়ে লন্ডনে সেটেলড। ওর বসের সাথে ওই লোকের যোগাযোগ আছে, এর বেশি ওই লোকের ব্যাপারে ও জানে না। নদীকে মারার জন্য ওদের অনেক টাকা দেওয়া হয়েছিল। কথা ছিল নদী মারা যাওয়ার পরে ওরা নিজেদের টাকা নিয়ে যে যার মতো পালিয়ে যাবে, তাই ওর থেকে দলের আর কারো সন্ধান পাওয়া যায়নি। খোঁজ লাগাও আয়ন, যেভাবে হোক আমার গোপন শত্রুদের খুঁজে বের করতে হবে। জানতে হবে কারা আমার মেয়ের ক্ষতি চায়। আমি জীবিত থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করে যেতে চাই। আমি জানি আমি থাকি বা না থাকি তুমি সবসময় ওকে প্রোটেক্ট করবে, তবুও আমি থাকতেই নিজের মেয়েকে একদম নিরাপদ একটা ভবিষ্যৎ দিয়ে যেতে চাই। আমি চেষ্টা করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। কিভাবে নিশ্চিন্তে থাকবো বলো তো? সেদিন গুলিটা আমার মেয়েকে উদ্দেশ্য করে চালানো হলো। তুমি যদি না থাকতে তাহলে
সেদিন কি হতো বলো তো? নদী তো কানে হেডফোন থাকায় আর চোখ বন্ধ থাকায় কিছু টের পাইনি, কিন্তু ওই দিন তুমি না থাকলে আজকে আমার মেয়েটা। এমন কথা মুখেও আনবেন না। যতদিন আমি বেঁচে আছি আমি ওর কিছু হতে দেব না। সেই ভরসা আছে বলেই তো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আর কতদিন তুমি নিজের পরিচয় গোপন করে এভাবে ড্রাইভার সেজে থাকবে? যতদিন না নদীর সব বিপদ কাটবে আমি ড্রাইভারের ছদ্মবেশেই থাকব। এভাবে থাকলে সেই গোপন শত্রুদের খুঁজে পেতে আমার সুবিধা হবে। আমার আসল পরিচয় ততদিন না হয় গোপনই থাকুক। নদী তোমার সাথে অনেক খারাপ আচরণ করছে, তাই না? ওটা কোনো ব্যাপার না, ওকে আমি ঠিক করে নেব। আসলে কি বলুন তো, ছোট থেকে তো মাকে পাইনি, একটু বড় হওয়ার পরে আপনার থেকে আলাদা থেকেছে। আপনিও জমিদারি সামলাতে গিয়ে ওকে সময় দিতে পারেননি, তাই একা থাকতে থাকতে ও একটু উগ্র, একটু অহংকারী স্বভাবের হয়ে গেছে। ব্যাপার না, আমার সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে সবটা। নদীর বাবার সাথে কথা বলা শেষে আয়ন একটা প্লেটে করে খাবার নিয়ে ঘরে আসে। ঘরে এসে দেখে নদী বিছানায় বসে আছে। আয়ন খাবারের প্লেটটা নদীর পাশে রেখে বলে, খাবারটা খেয়ে নিন। আপনি রাতে খাননি আমি জানি, দুপুরেও তো খাননি। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সেটা তোর ভাবতে হবে না। আমি খাই বা না খাই সেটা আমার ব্যাপার। আমার শরীর খারাপ করলেও সেটা আমার ব্যাপার। তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই আমাকে কি যেন বলছিলি? আমি অহংকারী, অন্যের টাকার অহংকার দেখাই? শোন, কাল সকালেই আমি ঢাকায় ফেরত যাব, আর ওখানে গিয়ে জব করব। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যে অন্যের টাকায় চলতে না হয়, নিজের টাকায় চলবো। তেমনটা যদি করতে পারেন তাহলে আমি অনেক খুশি হব। এমন জেদ থাকা ভালো। প্রতিটা মানুষেরই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, হোক সে মেয়ে বা ছেলে। যাই হোক, খাবারটা খেয়ে নিন। খাবো না আমি, এগুলো নিয়ে যা। দেখুন, ওই সময় আমি যে ব্যবহারটা করেছি তার জন্য সরি। আপনি আমার বাবা মা তুলে, আমার জন্ম তুলে কথা না বললে আমি এমন ব্যবহার করতাম না। আপনার কাছে যেমন আপনার বাবা অনেক দামি, যে জন্য তার এক কথায় আমার মতো ড্রাইভারকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন, তেমনি আমার কাছেও আমার বাবা দামি। বাবারা গরিব হোক বা বড়লোক, সন্তানের কাছে সে সুপার হিরো। সন্তান কখনো বাবাকে টাকা দিয়ে বিচার করে না। ওই সময় বাবা মা তুলে কথা বলায় আমার মাথাটা বিগড়ে গেছিল, তাই আপনাকে তখন অনেক উল্টাপাল্টা বলে ফেলেছি। কিন্তু আমি ওইভাবে কথাগুলো বলতে চাইনি, আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি প্লিজ আমার উপরে রাগ করে না খেয়ে থাকবেন না। এই, তুমি যাও তো, আমাকে ডিস্টার্ব করো না। নিজের চরকায় তেল দাও, যাও। দেখুন, আমি জানি আপনি আমাকে বিয়েটা নিজের অমতে করেছেন, বাবার কথাই করেছেন। বাবাও হয়তো এটা বুঝতে পেরেছে আপনি নিজের মতে বিয়েটা করেননি। এখন আপনি যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে তো বাবা সেটা জানতে পারলে কষ্ট পাবে, তাই না? আপনি ভেবে দেখুন কি করবেন। আমি যখন বলেছি খাবো না, তার মানে খাবো না। আয়ান আর কোনো কথা না বলে খাটে গিয়ে শুয়ে যায়। তখনই একবার নদীর দিকে তাকায়। নদীও তার দিকে তাকিয়েছিল। সেটা দেখেও একটা বালিশ আর পাতলা একটা কাঁথাখানা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সোফায় শুতে আয়নের অনেক কষ্ট হচ্ছিল। সেটা দেখে নদী বলে, তুমি সোফায় শুলে কেন? সোফায় শোবো না তো কোথায় শোবো? আপনি তো খাটে শুতে বারণ করলেন। তুমি সোফায় শুয়েছো, এটা জানলে বাবা কষ্ট পাবে না বুঝি? না না, বাবা তো জানতেই পারবে না। তুমি আর আমি ছাড়া এই কথা আর কেউ জানবে না। তবুও রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি যাও, গিয়ে খাটেই শও। আবারও যদি আপনার পেটে হাত চলে যায় তখন? মাঝখানে কোলবালিশ নিয়ে নাও। আচ্ছা। আয়ন বুঝতে পারে ওর সোফাতে শুতে কষ্ট হচ্ছে, তাই নদী ওকে খাটে শুতে বলেছে। ও গিয়ে খাটে শুয়ে পড়ে আর মাঝখানে একটা কোলবালিশ নিয়ে নেয়। নদীর ওর প্রতি কেয়ার দেখেও মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলে, যাক, আমার বউটা তাহলে এতটাও নির্দয় না, আমার কথা তাহলে একটু ভাবে। আয়ান চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করতে থাকে। নদী আয়ন ঘুমিয়ে গেছে মনে করে খাবার নিয়ে খেতে থাকে। কেমন একটা খচখচ আওয়াজ শুনে আয়ন চোখ মেলে পিছনে তাকায়। ও দেখে নদী খাচ্ছে। সেটা দেখে ও আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। নদীকে বুঝতে দেয় না ও সবটা দেখেছে। খাওয়া দাওয়া শেষে নদী আয়নের পাশে এসে শুয়ে পড়ে। কি বলছো তুমি দিশা? নদীর বিয়ে হয়ে গেছে মানে কি? আমি সত্যি বলছি, আজকেই ওর বিয়ে হয়েছে। না, এটা হতে পারে না। ওর বিয়ে আর কারোর সাথে হতে পারে না। আর ইউ ফিলিং স্যাড? তুমি কি কষ্ট পাচ্ছ নাকি ওর বিয়ে হয়েছে তাই?
তুমি তো ওকে ভালোবাসো না, তুমি তো আমায় ভালোবাসো। ওর সাথে তো জাস্ট নাটক করছো ওকে বিয়ে করতে ওর বাবার সম্পত্তি পাওয়ার জন্য। তাহলে ওর বিয়ে হয়েছে শুনে তুমি এত উতলা হচ্ছ কেন? ডু ইউ লাভ হার? আরে বাল বাল বকো না তো, আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো নাটক করছি যাতে ওকে বিয়ে করে ওর বাবার সম্পত্তি হাতিয়ে নিতে পারি। উতলা হচ্ছি কারণ ওর সাথে তো ওই ড্রাইভারের বিয়ে হয়েছে। তাহলে এখন আমাদের প্ল্যানের কি হবে? আমি তো এভাবে ভেবেই দেখিনি। তা কেন ভাববে? তোমার মাথায় কি এসব আসবে? সবসময় তো থাকো কিভাবে আমার ভুল ধরবে সেই ধান্দায়। সরি জান, তুমি তো জানো আমি তোমাকে নিয়ে কতটা পজিটিভ। তুমি অন্য কারোর প্রতি কনসার্ন দেখলে আমার খুব রাগ হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন বলো আমাদের প্ল্যানের কি হবে? মানে নদী কি ওই ছেলেকে ডিভোর্স দেবে? কি মনে হয় তোমার? জানি না, তবে ও যেমন মেয়ে ও কখনোই ওই রকম একটা ড্রাইভারের সাথে সংসার করবে না। তাছাড়া ও তোমাকে অনেক ভালোবাসে। সেটা তো আমিও জানি, কিন্তু ওর ভালোবাসা দিয়ে আমি কি করব বলো? আমার তো ওর বাবার সম্পত্তি দরকার। কিছু একটা করতে হবে। আগে নদীকে ঢাকায় আসতে দাও, তারপর কোনো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে এখন রাখো। আর একটু কথা বলি প্লিজ। আমি একটু ঘুমাবো এখন। কথাটা বলে রোহিত দিশার মুখের উপর কল কেটে দেয়। রোহিত চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে, তখনই ওকে পিছন থেকে এসে একটা মেয়ে জড়িয়ে ধরে। কি হয়েছে বেবি? এত টেন্স লাগছে কেন তোমাকে? নদী ওর বাড়ির ড্রাইভারকে বিয়ে করে নিয়েছে। হোয়াট? মানে এটা কিভাবে সম্ভব? তুমি তো বলতে ও নাকি তোমাকে ভালোবাসে, তাহলে গাড়ির ড্রাইভারের সাথে কিভাবে কি? সেটা তো আমিও বুঝতে পারছি না। বোঝার দরকারও নেই। আমি কিন্তু অনেক খুশি হয়েছি, একটা কাটা অন্তত সরলো। মজা করো না তো। কিসের মজা? হ্যাঁ, তুমি আমার হাজবেন্ড, আমার সামনে তুমি বসে দুইটা মেয়ের সাথে প্রেম করছো, আর আমি তোমার বউ হয়ে সেটা চুপচাপ সহ্য করছি। আমার কেমন লাগে তুমি জানো? ওহো জেসি, তুমি তো জানো আমি ওদের সাথে শুধু নাটক করছি। নদীর সাথে প্রেম করছি তোর বারবার আর সম্পত্তির জন্যে। আর দিশাও তো শুধু আমার খেলার একটা গুটি মাত্র। ওকে হাতে রাখছি নদীর খবরাখবর নেওয়ার জন্য। তাছাড়াও ও এমন একটা মেয়ে, সুবিধা অসুবিধা হলে ওকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে। আমার আর এসব ভালো লাগে না। ওদের সামনে তুমি আমাকে নিজের কাজিন বলছো, বউ হয়ে ওদের সামনের বোনের অভিনয় করতে হচ্ছে। আর কিছুদিন ওয়েট করো, একবার নদীকে বিয়ে করে ওর বাবার সম্পত্তি হাতিয়ে নিই, তারপর ওরা ওদের রাস্তায় আর তুমি আর আমি আমাদের রাস্তায়। মাঝে মাঝে তুমি নদীর সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাও, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। তখন মনে হয় তুমি সত্যি ওকে ভালোবাসো। আরে সবটা তো নাটক জাস্ট। আমি যদি ওকেই ভালোবাসতাম তাহলে কি তোমার সাথে থাকতাম নাকি? আমি ওকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার বলা এই কথাটা মনে রেখো। যদি ব্যাপারটা উল্টে যায় আর আমি যদি টের পাই, তাহলে তুমি খুব ভালো করেই জানো আমি জেসি কি কে করতে পারি। এর আগের বার নদীকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছিল বলে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। ওর ভাগ্য ভালো ছিল, ওকে একজন বাঁচিয়ে নিয়েছে। এর পরের বার গুলিটা কিন্তু মিস হবে না। এমন কিছু করার আর প্রয়োজন পড়বে না। তুমি আগের বারও কিন্তু কাজটা ভালো করনি। নদীর বাবারও কিন্তু পাওয়ার কম নেই। উনি কিন্তু একজন জমিদার, ভালো ভালো মানুষের সাথে ওনার ওঠা বসা। উনি যদি কোনোভাবে তোমার ঠিক করা ওই লোকেদের খুঁজে পায় যাদের তুমি নদীকে খুন করতে পাঠিয়েছিলে, তাহলে তোমার আর আমার দুজনেরই অবস্থা খারাপ করে দেবে। আমি অতটাও কাঁচা প্লেয়ার না, বুঝলে? আমি কি ওদের সামনে গিয়েছি নাকি? যতটা সম্ভব যোগাযোগ করেছি, সেটাও অন্য ফ্রেন্ডের মাধ্যমে। তাই ধরা পড়লে ওরা পড়বে, আমি না। তারপরও এরপর থেকে এমন রিস্ক নেওয়ার দরকার নেই। ওই দিন যদি নদী মারা যেত, তাহলে আমাদের এত দিনের কষ্ট সব বৃথা যেত। একবার ভেবে দেখো তো, ও মারা গেলে ওকে আমি বিয়ে করতাম কিভাবে, আর ওই সম্পত্তি কিভাবে নিজের করতাম। ওকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যতদিন না ওই সম্পত্তি আমার হচ্ছে, ততদিন ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এখন দিশা আর নদীর চ্যাপ্টার বাদ দাও তো, কাছে আসো। সবসময় শুধু ওদের নিয়ে পড়ে থাকো, আমার কাছে তো এখন তেমন আসোই না। আমার বউটার বুঝি রাগ হয়েছে? এসো তোমাকে একটু আদর দিয়ে রাগ দূর করে দেই। রোহিত কথাটা শেষ করে জেসিকে লিপ কিস করতে থাকে। ওরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। যতটা কাছাকাছি এলে একজনের নিঃশ্বাসের শব্দ অন্যজন শুনতে পায়। এই আয়ান ওঠো। কয়টা বাজে?
এখনো তো ফজরের আজান দেয়নি। আমি জানি এখনো ফজরের আজান দেয়নি। তো এত সকালে কেন উঠেছেন আর আমাকেই বা কেন ডাকছেন? এই এত প্রশ্ন করবে না আমাকে। তুমি কে যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে যাব? যাও উঠো, উঠে ফ্রেশ হয়ে গাড়ি বের করো। গাড়ি বের করব মানে? এই রাতের বেলা আমি কোথায় যাব? তুমি যাবে না, আমি যাব। তুমি শুধু আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে। এত রাতে আপনি কোথায় যাবেন? আমি ঢাকায় ব্যাক করব, তুমি আমাকে ফ্ল্যাটে দিয়ে আসবে। অসম্ভব। এত রাতে আপনি ঢাকায় যাবেন আর আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? আপনি ভাবলেন কিভাবে? আপনার তো আরও 10 দিন থাকার কথা। আপনি যে এত রাতে ঢাকায় যেতে চাচ্ছেন এটা কি বাবা জানে? বাবাকে জানানোর হলে কি আর এত রাতে এভাবে চোরের মতো লুকিয়ে তারপর যেতাম নাকি? এখন বকবক অফ করে তোমাকে যেটা বললাম সেটা করো, যাও। পারবো না। পারবো না মানে? পারবো না মানে পারবো না। আমি এই রাতের বেলা আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারবো না। আর না তো আপনাকে এখন কোথাও যেতে দেব। ফাজলামো হচ্ছে আমার সাথে? বউয়ের সাথে কেউ ফাইজলামো করে নাকি? বউয়ের সাথে ফাইজলামো করলে আল্লাহ পাপ দেবে না? মারবো কানের নিচে একটা। আমি কি তোমার বেআইন লাগি? তখন থেকে এ আর কি করে যাচ্ছ? এ মা, বেয়ান কেন হতে যাবেন? আপনি আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। আমার ঘরের ঘরণী, আমার অর্ধাঙ্গিনী। এইসব ডায়লগ বাজি বন্ধ করো, বুঝলে? কিসের বউ? হ্যাঁ, আমি তোমার বউ না। আমি এই বিয়ে মানি না, বুঝলে? আপনার মানা না মানায় তো বিয়েটা মিথ্যা হয়ে যাবে না, তাই না? আপনি মানুন বা না মানুন, আমাদের বিয়েটা হয়েছে। আমরা একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছি। এখন আমি আপনার বর আর আপনি আমার বউ। এই চুপ, একদম চুপ। আবারও আগের দিনের মতো জ্ঞান দিচ্ছ। দেখো, আমি যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। আমাকে রাগিও না, ফল ভালো হবে না। যেটা করতে বললাম সেটা করো, যাও। সরি, আমি কাজটা করতে পারবো না। আর আমি থাকতে আপনাকে এখন এখান থেকে বেরো হতে দেব না। তুমি আটকাবে আমায়? তুমি কে আমাকে আটকানোর? আমি আপনার স্বামী। এই এক কথা কানের কাছে বকতে বারণ করেছি, কিন্তু আমার মেজাজ কিন্তু গরম হচ্ছে। আচ্ছা বলবো না, তার আগে আপনি একটা কথা বলুন তো, আপনি কেন এখন ঢাকায় চলে যেতে চাচ্ছেন? আমার ভালো লাগছে না এখানে, দম বন্ধ হয়ে আসছে আমার। একটু শান্তিতে বাঁচতে চাই আমি। দয়া করে আমাকে একটু শান্তি দাও। নদীর কথা শুনে আয়ান নদীর হাত ধরে ওকে এনে খাটে বসায়। সেটা দেখে নদী বলে, এই তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরলে কেন? আয়ান নদীকে খাটে বসিয়ে নিজে নিচে বসে। হাঁটু ভেঙে নদীর সামনে বসে নদীর হাত ছেড়ে দিয়ে বলে, নিন, ছেড়ে দিয়েছি আপনার হাত। আপনার হাতটা ধরার জন্য সরি। আপনাকে কিছু কথা বলি, একটু ঠান্ডা মাথায় শুনুন। আমি জানি আপনি কেন এখানে আনকমফোর্টেবল ফিল করছেন, কারণ আমাকে বিয়ে করতে হয়েছে, তাই নিজের অমতে আমাকে বিয়ে করতে হয়েছে, সেজন্য আপনার আমাকে সহ্য হচ্ছে না। কিন্তু আপনি যদি এখন এখান থেকে চলে যান, তাও বাবাকে না জানিয়ে, তাহলে বাবার কি সেটা ভালো লাগবে? বাবা কতটা কষ্ট পাবে ভাবুন তো। বাবার তো অপরাধ বোধ হবে এটা ভেবে যে তার জন্য আপনি এখানে না থেকে লুকিয়ে চলে গেলেন। দেখুন, আমাদের বিয়েটা হয়ে গেছে, এখন আর এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। আপনি যদি এখান থেকে চলে যান তাহলে কি বিয়েটা মিথ্যা হয়ে যাবে? পারবেন সবটা ভুলে যেতে? পারবেন নিজেরা স্মৃতি থেকে বিয়েটাকে ভুলিয়ে দিতে? সেটা কি আদৌ সম্ভব? সেটা যখন সম্ভব না, তাহলে আপনার এখানে থাকা বা ঢাকায় থাকার ভিতরে তফাৎ কি? তবে তুমি যদি এভাবে চলে যাও তাহলে একটা জিনিস কিনতে হবে। বাবা খুব কষ্ট পাবে। আর আমি জানি বাবা যেমন তোমাকে ভালোবাসে, তুমিও বাবাকে ভালোবাসো। তাই বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ তুমি করবে না, আমি জানি। এখনো সকাল হতে অনেক দেরি আছে। আমার অনেক ঘুম পাচ্ছে, তোমারও নিশ্চয়ই ঘুম পাচ্ছে। যাও, শুয়ে পড়ো। আয়নের বলা প্রতিটা কথা নদী খুব মনোযোগ সহকারে শোনে। ও আয়নের কথা মেনে নেয়, মনে মনে নিজেকে নিজেই বলে, আসলেই তো, আমি তো এমনভাবে ভাবিনি। নিজের অজান্তেই আমি বাবার মনে কষ্ট দিতে যাচ্ছিলাম। আজকে আমি যদি চলে যেতাম, বাবা সেটা জানতে পেরে অনেক কষ্ট পেত। ইস, কত বড় ভুলটাই না করতে যাচ্ছিলাম। আয়ান না বলছিল তো আমি চলেই যেতাম। না, ওকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। ও একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। নদী নিজের মনে কথাগুলো বলে পিছনে তাকিয়ে দেখে আয়ন শুয়ে পড়েছে। আয়ন ঘুমিয়েছে কিনা সেটা জানার জন্য ও আয়নকে ডাকে। আয়ান, তুমি কি ঘুমিয়ে গেছো? না, কিছু বলবেন?
দেখুন, আপনি যদি এখনও ঢাকায় ফেরত যাওয়ার কথা ভাবেন তাহলে আমি কিন্তু এবার উঠে গিয়ে দরজায় তালা মেরে দেব। সব সময় এত বেশি কেন বোঝো? আমি তোমাকে বলেছি আমি ঢাকায় যাব। না, তা বলেননি। তাহলে যতটুকু বলি সেটাই করবে। ছোট মানুষ ছোটর মতো আচরণ করো, বেশি পাকনামি করতে যেও না। আচ্ছা, করব না। এখন বলুন, ডাকলেন কেন? থ্যাঙ্কস। আমি কি ঠিক শুনলাম আপনি আমাকে থ্যাঙ্কস বললেন? যদি কানা না হও তাহলে ঠিকই শুনেছো। হঠাৎ থ্যাঙ্কস কেন? কারণ তুমি আজকে আমাকে বাবাকে কষ্ট দেওয়া থেকে আটকিয়েছো। যাক, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে আটকিয়েছি, সেটা ঠিক করেছি। হয়েছে, এত বেশি বুঝতে হবে না। এখন ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। পরের দিন সকালে আয়না নদী খেতে যায়। তখন নদীর বাবা নদীকে বলে, নদী, আমি চাই তুমি এবার ঢাকায় ফিরে যাও। কিন্তু বাবা, আমার তো এখানে আরো কিছুদিন থাকার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন এখানে থাকাটা তোমার জন্য সেফ না। আমি চাই তুমি ঢাকাতেই থাকো। সেখানে থাকাটা বুঝি সেফ? হ্যাঁ সেফ, কারণ এটা গ্রাম। এখানে শহরের মতো সব সুযোগ সুবিধা নেই। এখানে সেই প্রোটেকশনটা নেই যেটা ওখানে পাবে। নদীর বাবা নদীকে নিজের থেকে দূরে পাঠাতে চাচ্ছে, কারণ ওনার শরীরটা দিন দিন খারাপ হয়ে আসছে। উনি নিজের অসুস্থতাগুলো লুকাতে পারছে না, তাই নদীকে তাড়াতাড়ি নিজের থেকে দূরে পাঠিয়ে দিচ্ছেন যেন নদী ওনার অসুস্থতার কথা জানতে না পারেন। বাবা নদীকে দূরে চলে যেতে বলছে দেখে নদীর মনে একটু খটকা লাগে। ও মনে মনে বলে, কি হচ্ছে বুঝলাম না। অন্যবার ছুটিতে আসলে বাবা তো আমাকে বলে আমি যেন সব সময়ের জন্য এখানে থেকে যাই, ছুটি বাড়ানোর জন্য কত রিকোয়েস্ট করে। সেই বাবা আজকে নিজেই আমাকে চলে যেতে বলছে। আমাদের তো কম গার্ডস নেই এখানে, আমার প্রোটেকশনের ভালোই ব্যবস্থা আছে। তাহলে বাবা কেন আমাকে চলে যেতে বলছে? কথাগুলো মনে মনে বলে নদী মন খারাপ করে বলে, তুমি আমাকে চলে যেতে বলছো বাবা? তাড়িয়ে দিচ্ছ আমায়? না মা, আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। মন খারাপ করো না, সঠিক সময়ে তুমি সবটা জানতে পারবে। বাবার কথা শুনে নদী মনে মনে বলে, বাবা হয়তো সত্যিই আমার সেফটির জন্য এমনটা করছে। বাবা তো আর আমার খারাপ চায় না, আমার ভালোর জন্যই হয়তো আমাকে চলে যেতে বলছে। এক হিসেবে ভালোই হয়েছে, এখান থেকে চলে গেলে এই আয়ানকে আমার আর সহ্য করতে হবে না। ও আউট হবে আমার লাইফ থেকে। মনে মনে খুশি হলেও চেহারায় সেটা প্রকাশ করে না নদী। ও বলে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি আজকে বিকেলেই চলে যাব। আয়ান না হয় আমাকে পৌঁছে দিয়ে আসবে? আসবে না, থাকবে। মানে হলো আয়ান তোমাকে শুধু পৌঁছে দিয়ে চলে আসবে না, ও নিজেও ওখানে থাকবে তোমার সাথে। ও আমার সাথে থাকবে মানে কি? কেন থাকবে ও? কারণ ও তোমার স্বামী। তুমি কি ভুলে যাচ্ছ? তোমরা দুজন স্বামী স্ত্রী, তোমরা এখন থেকে একসাথে থাকবে। পড়াশোনার জন্য তুমি যেহেতু ঢাকায় থাকছো, তাই ও তোমার সাথে থাকবে। ও তোমার সাথে থাকলে আমি একটু নিশ্চিন্ত হব। কিন্তু বাবা। এতে আবার কিন্তু কিসের? এখন থেকে তোমরা হলে জোড়া কবুতর। তুমি আর ও সব সময় যেখানেই যাও একসাথে যাবে। বাবা, আমার ফ্ল্যাটে আমার সাথে আমার একটা ফ্রেন্ডও থাকে। এখন হুট করে ওকে আমি কোথায় পাবো বলো তো? কোথাও পাঠাতে হবে না, ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটাও আমার। তোমার বান্ধবীকে কল করে পাশের ফ্ল্যাটে শিফট হয়ে যেতে বলো। নদী ওর বাবাকে আর কিছু বলতে পারে না। ও মনে মনে আয়নকে গালি দিতে থাকে। বিকালে নদী আর আয়ন চলে যায় ঢাকায়। নদীর বাবা নিজের কষ্ট হওয়া সত্ত্বেও নদীকে আর আয়নকে যেতে দেয়। নদী আর আয়ন যাওয়ার পরে উনি ঘরে গিয়ে কান্না করতে থাকেন। পরিস্থিতির জন্য আজকে ওনাকে নিজের মেয়েকে নিজের কাছে রাখার সুযোগ থাকতেও সেটা হারাতে হলো। উনি নিজের স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটাকে পাঠিয়ে দিলাম দূরে। বিশ্বাস করো, ওকে দূরে পাঠানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু কি করব বলো, আমি যে দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। সামনে থাকলেও সেটা বুঝে যাবে। আমার অসুস্থতার কথা জানতে পারলে ও তো সহ্য করতে পারবে না। আজকে ওকে দূরে পাঠাতে আমার খুব কষ্ট হচ্ছিল জানো। বারবার মনে হচ্ছিল এটাই হয়তো ওর সাথে আমার শেষ দেখা। মৃত্যুর আগে হয়তো আর দেখা হবে না। আচ্ছা, আমি না থাকলে ওর কি হবে বলো তো? তুমিও তো সেই ছোটবেলা থেকে ছেড়ে চলে গেলে। এখন যদি আমিও চলে যাই, মেয়েটা কি নিয়ে থাকবে বলো তো? অবশ্য ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ ওর জন্য একজন যোগ্য মানুষকে আমি নির্বাচন করেছি। একজন যোগ্য মানুষের হাতে ওকে তুলে দিয়েছি। আমি জানি আয়ান যতদিন বেঁচে আছে আমার মেয়েটাকে ও আগলে রাখবে। ছেলেটা খুব ভালো জানো, খুব সৎ একটা ছেলে। ওর হাতে নদীকে তুলে দিয়ে আমি এখন নিশ্চিন্ত।
রাতের ভিতরে আয়ান আর নদী এসে ঢাকায় পৌঁছায়। ওরা এসে দেখে দিশা পাশে ফ্ল্যাটে শিফট হয়ে গেছে, কিন্তু ওদের ফ্ল্যাটের অবস্থা অনেক খারাপ, সবকিছু কেমন এলোমেলো। নদী এমনটা দেখে রেগে যায়। ও দিশাকে কিছু বলতে যাবে, তার আগে আয়ান ওকে আটকায়। আয়ানের কথায় নদী আর কিছু বলে না। ও আর আয়ন মিলে ঘরটা আবারও গোছাতে থাকে। ঘর গোছাতে গিয়ে নদীর একটু দুষ্টুমি করতে মন চায়। ও নরম কুশান দিয়ে আয়নকে বাড়ি মারে। আয়নও একটা কুশান তুলে সেটা দিয়ে নদীকে বাড়ি মারতে যায়। সেটা দেখে নদী দৌড় দেয়। আয়নও ওর পিছন পিছন দৌড়াতে থাকে। আয়নকে নিজের পিছনে আসতে দেখে নদী দিক বিদিক হারিয়ে ফেলে। এদিক ওদিক তাকিয়ে দৌড়াতে গিয়ে নদী পা পিছলে পড়ে যেতে নেয়। আয়নোর কোমর জড়িয়ে ধরে ওকে বাঁচায়। আচমকা পড়ে যেতে নেয় নদী খুব ভয় পায়। ও চোখ খিচে বন্ধ করে নেয়, নিচে না পড়ে হাওয়ায় ভাসতে দেখলো। ও চোখ বুঝে নিজের মনে মনে নিজে বলে, কি হলো? আমি এখনো পড়ছি না কেন? না কোনো শরীর ব্যথাও তো লাগছে না। তবে কি পড়ে গিয়ে মরে গেছি আর ডিরেক্ট এখন বিচারের কাঠগড়ায় আমি ভাসছি, মানে এখন আমার বিচার হচ্ছে? নদী ধীরে ধীরে চোখ মেলে তাকায়। নিজের সামনে আয়নকে দেখে ও চমকে যায়। ও আয়নকে বলে, এ কি আয়ান, আমি না হয় পড়ে গিয়ে মারা গেছি, কিন্তু তুমি এখানে কি করো? তুমি কিভাবে মরলে? কি বলছেন এসব আবল তাবল? আপনি কেন মরতে যাবেন আর আমি বা কেন মরতে যাব? আর কোথায় থাকার কথা বলছেন বলুন তো? কেন, আমরা তো মারা গেছি, এখন কেমন হায় ভাসছি। এক্সকিউজ মি, আমরা মারা যাইনি। আর আপনি না হাওয়ায় ভাসছেন না, আপনি পড়ে যাচ্ছিলেন, আমি আপনাকে ধরে রেখেছি। নদী খেয়াল করে দেখে আসলে ওকে আয়ন ধরে রেখেছে। এত সময় বাল উল্টাপাল্টা কথার জন্য নদী ভীষণ লজ্জা পেয়ে যায়। তাই ও নিজেকে আয়নের থেকে ছাড়িয়ে চুপচাপ ঘরে চলে যায়। মাথায় পুরো তার কাটা, পাগল মেয়ে একটা। ইয়েস, আজকেই ফিরবো আমি বাংলাদেশে। কিন্তু এমন হুট করে আসলে নদী যদি সন্দেহ করে? করবে না? ওকে বলবো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে জানাইনি, আমি এসেই আগে তোমার কাছে আসবো। সেটা আর হবে না, কেন? কারণ নদী ঢাকায় ফিরে এসেছে। তাহলে তো ভালোই হলো, এসেই ওর ফ্ল্যাটে ওঠা যাবে। না, যাবে না। কেন যাবে না? এই তুমি কথা ক্লিয়ার ভাবে বলো তো, এমন অর্ধেক অর্ধেক কথা বলো না। যাবে না কারণ নদীর সাথে ওর ড্রাইভারটাও এসেছে। আর শুনলাম ওই ছেলে এখন থেকে এখানেই থাকবে নদীর সাথে। এখানে থাকবে মানে কি? নদী ওকে নিজের সাথে থাকতে রাজি হলো কেন? আমি জানি না, আমাকে আগের দিন রাতে বলল ও নাকি ওর বর মানে ওই আয়ানকে নিয়ে আসছে। আমি যেন এই ফ্ল্যাট থেকে শিফট করে পাশের ফ্ল্যাটে চলে যাই। তারপর রাতে ও আর ওই আয়ান এলো দেখলাম। ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে আমি না আসলে কাজ হবে না। আমি এসে তারপর এর একটা বিহিত করব। একটু পরে আমার ফ্লাইট, আমি ডিরেক্ট নদীর ফ্ল্যাটে যাব। আশা করি আমাকে দেখেও একদম শকড হয়ে যাবে। তা তো হবেই, ও তো ভয়ে আছে আমাকে কিভাবে সবটা বলবে সেই জন্য। তার ভিতরে যদি তুমি নিজেই চলে আসো তাহলে তো ওর কাছে ব্যাপারটা মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো হবে। দিশার বকবক শুনে বিরক্ত হয়। রোহিত কল কেটে দেয়। রোহিতকে কল কাটতে দেখে দিশার মন খারাপ হয়ে যায়। রোহিত নিজের সাথে করে জেসিকেও বাংলাদেশে নিয়ে আসে। রাতে নদী আর আয়ান ডিনার করার জন্য টেবিলে বসেছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। নদী দরজা খুলতে যেতে চাইলে আয়ান ওকে বারণ করে। ও গিয়ে দরজা খুলে দেখে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। রোহিত আর জেসি দাঁড়িয়েছিল। আয়ান যেহেতু রোহিতকে আর জেসিকে চেনে না তাই জিজ্ঞেস করে, আপনারা কে? হাই, আই এম রোহিত অ্যান্ড শি ইজ মাই কাজিন জেসি। রোহিত কথাটা শেষ করতেই জেসি ওকে ফিস ফিস করে বলে, আরে কাকি কি বলছো? ড্রাইভার কি তোমার কথার মানে বুঝতে পারবে? বাংলায় বলো। জেসি কথাটা বলে হাসতে থাকে। কথাটাও ফিসফিস করে বলেও আয়ান কথাটা শুনে ফেলে। ও বলে, আমি ইংরেজি জানি, বুঝতেও পারি আর বলতেও পারি, বাট অ্যাজ এ বাঙালি আই লাভ টু টক ইন বাংলা। না না, আমি তো এটা তো নদীর ফ্ল্যাট, ওকে ডেকে দাও। আয়ানের আসতে দেরি হচ্ছে দেখে নদী খাওয়া রেখে উঠে আসে। আয়ান কে এসেছে? কথাটা বলে দরজার সামনে এসে রোহিত আর জেসিকে দেখে নদী ভূত দেখার মতো চমকে যায়। ও রোহিতকে আয়নের ব্যাপারে কি বলবে বুঝতে পারে না। রোহিত আগে থেকে সবটা জেনেও না জানার ভান করতে থাকে। ও নদীকে দেখে ওর কাছে এসে জড়িয়ে ধরে, তারপর বলে, সারপ্রাইজ জান। তুমি এখানে? কেন, তুমি খুশি হওনি? হয়েছি তো, কিন্তু এইভাবে না বলে হুট করে চলে আসলে যে, তাই কনফিউশনে পড়ে গেছি। হুট করে না এলে যদি জানিয়ে আসতাম
তাহলে সেটা কি আর সারপ্রাইজ থাকতো? না, তাও ঠিক। তোমাকে সারপ্রাইজ দেবো বলেই চলে আসলাম। বাই দ্য ওয়ে, ওকে? কথাটা রোহিত আয়নের দিকে আঙুল তুলে বলে। নদী এই ভয়টাই পাচ্ছিল, কি বলবে সেটা বুঝে উঠতে পারছিল না। আয়ন এত সময় সবটা দেখে ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল। ও রোহিতকে বলতে যাবে ও নদীর বর, তার আগে নদী ওকে কথা বলতে না দিয়ে নিজেই বলে, ড্রাইভার আর বডিগার্ড। হ্যাঁ, বডিগার্ড। ও আচ্ছা। আসলে কি বলতো, আমার বাবার তো শত্রুর অভাব নেই, আর আমি যেহেতু আমার বাবার আদরের একমাত্র মেয়ে, তাই বাবার শত্রুরা আমাকেও টার্গেটে রাখে। এই জন্য বাবা আমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। আমার সাথে পার্সোনাল গার্ড হিসেবে ওকে পাঠিয়েছে। ওর নাম আয়ান। নদীর কথা শুনে আয়ন নদীর দিকে অবাক হয়ে তাকায়। ওকে শুধু ড্রাইভারের পরিচয় দেয়। ও অনেক কষ্ট পায়। ও নদীকে আর কিছু না বলে সেখান থেকে রুমে চলে আসে। নদী বুঝতে পারে আয়ন কষ্ট পেয়েছে, কেন যেন ওর নিজেরও খারাপ লাগতে থাকে। তবু ও রোহিতকে কিছু বলে না ওর আর আয়নের বিয়ের কথা। তোমার রুমটা কোন দিকে? চলো একটু গিয়ে ফ্রেশ হবো। তো তুমি কেন আমার রুমে যাবে এখন? আমাদের তো এখনো বিয়ে হয়নি। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। কেন, তোমার রুমে গেলে কি সমস্যা শুনি? গোপন কিছু লুকিয়ে রেখেছো নাকি? আমি দেখলে সমস্যা হয়ে যাবে। না, তেমন কিছু না। আসলে তুমি আর আমি এখনো ম্যারিড না। এখনই তুমি আমার রুমে যাবে, এটা কেমন দেখায় না? কেমন দেখানোর কি আছে? আমি তো তোমার রুমে তোমার সাথে থাকছি না। আমি শুধু তোমার রুমে গিয়ে রুমটা দেখবো। এতে এত কিন্তু কি আছে? আচ্ছা, ফ্ল্যাটের রুম কয়টা মোট? বেডরুম দুটো মোট। তুমি একটাই থাকো আর আয়ান একটাই থাকে, তাই তো? রোহিতের কথা শুনে নদী ভয়ে ঢোক গেলে, কারণ ও আর আয়ন তো একই রুমে থাকে। ও রুমে আয়নের সব জিনিস আছে। রোহিত যদি এই রুমে যায় তাহলে বুঝে যাবে নদী আর আয়ন এক রুমে থাকে। তখন নদীকে বাধ্য হয়ে ওর আর আয়নের বিয়ের কথা বলতে হবে রোহিতকে। রোহিত যেন কিছু জানতে না পারে, সেজন্য নদী ওকে নিজের রুমে নিতে চায় না। কি হলো, চলো আমাকে নিয়ে চলো তোমার রুমে। না। আচ্ছা, আমাকে না হয় নিতে সমস্যা, কিন্তু জেসি তো মেয়ে, আর রুম যেহেতু দুইটা, একটা না হয় আমি আর আয়ান, আর অন্যটায় তুমি আর জেসি থাকলে। এখন ও যেহেতু তোমার রুমে থাকবে, তাহলে ওকে অন্তত নিয়ে যাও তোমার রুমে। না। কি তখন থেকে না না করছো বলো তো? আচ্ছা সত্যি করে বলো তো, তোমার রুমে কি সমস্যা হয়েছে? তুমি আমাদের নিতে চাইছো না কেন? কোনো সমস্যা নেই। তাহলে নিতে চাইছো না কেন? আপনারা আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি ওনার রুমটা। আয়নের কথা শুনে নদী ভয় পেতে থাকে। আয়ন রোহিত আর জেসিকে নদীর রুমে নিয়ে যায়। নদী ভয় ভয়ে নিজের রুমে গিয়ে দেখে আয়ন রুমটা সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে ফেলেছে আর একটা কেকও এনে রেখেছে, যেখানে লেখা ওয়েলকাম মাই লাভ। আয়ান নিজের সব জিনিস অন্য রুমে সরিয়ে ফেলেছে। এসব দেখে নদী আয়নের দিকে অবাক হয়ে তাকায়। আয়নকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। হোয়াট এ সারপ্রাইজ! এসব কি নদী? আসলে কি বলতো, তুমি তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে চলে আসলে। আমি তো জানতাম না তুমি আসবে, তাই কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। তুমি যখন এলে তখন আমি গিয়ে প্রথমে দরজা ফাঁকা থেকে দেখেছি, তাই আয়নকে বলছিলাম এগুলো অ্যারেঞ্জ করে ঘরটা সাজাতে। এই জন্য তোমাদের এই রুমে আসতে দিতে চাচ্ছিলাম না। নদী রোহিত মিলে কেকটা কাটে। জেসি হাত তালি দেয়, মুখে হাসি থাকলেও ভিতরে ভিতরে ওর আগে ফুসতে থাকে। আয়নেরও প্রচুর রাগ হতে থাকে। ও ওখান থেকে উঠে চলে যায়। রোহিত আয়নের রুমে গিয়ে গোসলে ঢোকে। জেসিও নদীর রুমের ওয়াশরুমে গোসল করতে যায়। সেই সুযোগে নদী আয়নকে ডেকে নিয়ে আসে ড্রয়িং রুমে আর বলে, থ্যাঙ্কস আয়ান, আর সরি তখন তোমাকে ওদের সামনে। ড্রাইভার বলেছেন তাই তো? আমি তো একজন ড্রাইভারই। ড্রাইভারকে ড্রাইভার বলবে না তো আর কী বা বলবেন? আপনি তো এই বিয়েটাকে মানেন না, তাই না? সেজন্য আপনার বয়ফ্রেন্ডের সামনে বিয়ের কথাটা অস্বীকার করলেন। ও আপনার বয়ফ্রেন্ড, ঠিক বললাম তো? হ্যাঁ। খুব ভালোবাসেন ওকে, তাই না? আমিও বাসি। কি? কিছু না, ওনাকে ভালোবাসেন, সেই জন্যই আমাকে বিয়ে করতে চাইছিলেন না, তাই না? তো আপনি এই কথা বাবাকে কেন বলেননি? কারণ রোহিত এখন বিয়ে করতে চায় না। ওর পরিবারকে এখনো বিয়ের কথা জানাতে পারবে না। এই সব কিছুর মাঝখানে আমার দোষটা কোথায় বলুন তো? আপনি অন্য কাউকে ভালোবাসেন, আবার সেও আপনাকে ভালোবাসে। মাঝখান থেকে আমার সাথে আপনার বিয়েটা হলো। এখন হয়তো কিছুদিন পরে আপনি তার কাছে ব্যাক চলে যাবেন। আপনারা দুজনে বিয়ে করবেন, সুখে সংসার করবেন। তাহলে আমি মাঝখানে কেন এলাম? আমাকে কেন মাঝখানে আনলেন? কেন বাবাকে শুরুতেই সত্যিটা বললেন না? সেদিন তো আমাকে দোষ দিচ্ছিলেন, অপমান করছিলেন কেন আমি আপনাকে বিয়ে করলাম। এবার আপনি আমার একটা কথার উত্তর দেন তো,
আপনি কেন অন্য একজনকে ভালোবাসা সত্ত্বেও আমাকে বিয়ে করলেন? আমাকে কেন জড়ালেন নিজের সাথে? উত্তর আছে আপনার কাছে কোনো? আয়ন প্রতিটা কথা খুবই রাগ নিয়ে বলছিল ও নদীকে খুবই ভালোবাসে। নদী অন্য কাকে ভালোবাসে এটাও সহ্য করতে পারছিল না। নদী আয়নের রাগ দেখে একদম অবাক হয়ে যায়। ও ভাবতে পারেনি আয়ন এতটা রেগে যাবে। আয়ন যে কেন এত রেগে গেছে সেটারও কারণ ও বুঝতে পারে না। ও আয়নকে কিছু বলবে তার আগে আয়ন ওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা, তখন আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিলেন না কেন বলুন তো? আমি গরিব বলে, নাকি ড্রাইভার সেই জন্য? ড্রাইভারকে স্বামী হিসেবে পরিচয় দিতে সম্মানে লাগছিল তাই না? ও আমি তো ভুল বলছি। আমি আপনার স্বামী এটা জানলে তো আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ভালোই গেম খেলছেন আপনি আমার সাথে, ওই ছেলেটার সাথে। আমাকে বিয়ে না করে বাবাকে যদি নিজের পছন্দের কথা জানাতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাবা আপনার পরিস্থিতি বুঝতো, উনি অপেক্ষা করতো ততদিন যতদিন রোহিত সময় চাইতো। যাই হোক, আপনি এখন এখান থেকে চলে যান। আপনার বয়ফ্রেন্ডের গোসল প্রায় শেষ। ড্রাইভারের সাথে আপনাকে এত কথা বলতে দেখলে সে না আবার সন্দেহ করে বসে। কথাটা বলে আয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়ন যে অনেক কষ্ট পেয়েছে সেটা নদী বুঝতে পারে। নদীর নিজেরও অনেক কষ্ট লাগে আয়নের জন্য। ওর মনের ভেতরে কেমন একটা তোলপাড় হতে থাকে। ওর অজান্তেই ওর চোখ থেকে পানি পড়তে থাকে। ও চোখের পানি মুছতে থাকে। তখনই রোহিতকে পিছন থেকে ডাক দেয় আর বলে, এ কি, তুমি কান্না করছো কেন? কই কান্না করছি না তো। তাহলে চোখে পানি কেন? আসলে চোখে কি যেন পড়েছিল তাই চোখ থেকে পানি পড়ছিল। রোহিত জানে নদী মিথ্যে কথা বলছে। ও এত সময় আয়ন ও নদীর সব কথা আড়ালে লুকিয়ে শুনেছে। ও নদীর ক্লোজ হওয়ার জন্য নদীর হাতটা নিজের দুই হাতের ভিতরে নেয়। নদী এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয়। কেন যেন রোহিতের ছোঁয়া ওর ভালো লাগে না। ও মনে মনে বলে, ওর ছোঁয়া আমার খারাপ লাগছে কেন? আমি তো ওকে ভালোবাসি। ওর ছোঁয়ায় তো আমার খারাপ লাগার কথা না। পুরুষ মানুষও সেই জন্য কি আমার ওর ছোঁয়া খারাপ লাগছে? কিন্তু আয়ানও তো পুরুষ। ও যে সেদিন আমার হাত ধরলো তখন তো আমার খারাপ লাগলো না। তাহলে রোহিতের ছোঁয়া কেন খারাপ লাগলো? ওর ছোঁয়া তো আমার ভালো লাগার কথা না। এইসব আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। নদী নিজের হাত ছাড়িয়ে নেওয়ায় রোহিত বলে, এ কি নদী, তুমি হাতটা ছাড়িয়ে নিলে যে? আরে ওকে না, আসলে বিয়ের আগে কোনো রকম ফিজিক্যাল টাচ আমি চাচ্ছি না। হাত ধরায় সমস্যা কিসে? রোহিত প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আর জেসি বাইরে থেকে ডিনার সেরেই এসেছি। তোমাদেরও তো ডিনার শেষ, চলো তাহলে শুয়ে পড়ি। যাও তুমি তোমার ঘরে। গুড নাইট জান। গুড নাইট। নদীর মনটা হুট করে কেমন যেন খারাপ হয়ে যায়। নদীর মনের ভেতরে দোলা চলে হাঁসফাঁস করতে থাকে। নদী একটু রিলিফের জন্য ছাদে যায়। সেই ফাঁকে জেসি রোহিতের রুমে যায়। গিয়ে রোহিতের একটা হাত নিজের দুই হাতের ভিতরে নেয়। যেভাবে রোহিত নদীর হাতটা ধরেছিল, রোহিতের হাতটা ধরে জেসি পাগলের মতো বলতে থাকে, আমাকেও বলো। কি? ওকে যেটা বললে সেটাই বলো। আরে কি বলবো? ওকে যে তখন বললি গুড নাইট জান, আমাকেও বল। কি হলো বল? তুই ওকে জান বললি, বল কেন বললি? তুই আমার বর, আমি তোর বউ। কই আমাকে তো কখনো এভাবে বলিস না। তাহলে ওকে কেন বললি? তুই ওকে ভালোবাসিস তাই না? আমি ওকে মেরে ফেলবো। আগের বার আমার ঠিক করা লোকটা গুলি ওর গায়ে মারতে পারলো না। এবার আর মিস হবে না। মেরে দেবো আমি ওকে, জানে মেরে দেবো। জেসি জান, আমার কথা শোনো। আরে আমি ওকে ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি। আমি শুধু আমার বউকে ভালোবাসি জান, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওর সাথে আমি শুধু নাটক করছি। তুমি প্লিজ শান্ত হও, প্লিজ মাথা ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করব? হ্যাঁ, তুই আমার সামনে অন্য একটা মেয়েকে জান বলছিস আর আমাকে বলছিস শান্ত হতে। আমাকে কি পেয়েছিস তুই? হ্যাঁ শুনি। কথাটা জেসি রোহিতের শার্টের গলা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে। রোহিতা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ও জেসি থেকে নিজের গলা ছাড়িয়ে জেসির গালে জোরে একটা থাপ্পড় মারে। এই প্রথম রোহিত জেসিকে মেরেছে। জেসি তাই একদম হতবাক হয়ে যায়। ও অবাক চোখে রোহিতের দিকে তাকায়। মাত্র কি হতে গেল সেটা যেন ওর ব্রেনে এখনো ঠিক বুঝে উঠতে পারছে না। ও অনেক বড় একটা ধাক্কা খায় ব্যাপারটাই। রোহিত কখনো ওর গায়ে হাত দেবে এটাও কল্পনা করতে পারেনি। একটা ধাক্কা সামলাতে পারে না, তার ভিতরে আরেকটা ধাক্কা খায়ও। যখন রোহিত ওর গাল নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলে, কি মনে করিস কি তুই নিজেকে? হ্যাঁ, ইউ ব্লাডি বিচ।
তোকে ভালোবাসি তাই তোর সবকিছু সহ্য করিনি, কিন্তু তার মানে এই না আমার সাথে একদম পোষা কুত্তার মতো আচরণ করবি। এই তোর বাপের কামাই খাই আমি, তোর মতো একটা গেলে 1000টা লাইন দিয়ে আসবে। শোন, আমি নদীর সাথে শুধু প্রেমের অভিনয় করব তা না, ওর বাবার ওই বিশাল সম্পত্তি পেতে আমাকে যদি ওকে নকল বিয়ে করতে হয় আমি তাও করব। 200 কোটি টাকার সম্পদ ওনার, এই সম্পদ তো আমার লাগবেই। আর আমার পথে যেই বাধা হয়ে আসবে তাকে আমি ছাড়বো না, সেটা তুমি হলেও না। আমার সবটা মেনে যদি থাকতে পারো তো থাকো, না হলে আমার জীবন থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই আমার। রোহিতের ব্যাপারে জেসি খুব কষ্ট পায় ও চুপচাপ রোহিতের ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আয়ান বাসায় ফিরে আসে। রোহিত বুঝতে পারে আয়ান নদীকে ভালোবাসে, নদীও যে আয়নের প্রতি দুর্বল হচ্ছে সেটাও বুঝতে পারে। ও তাই আয়ান আর নদীকে ভিতরে দূরত্ব তৈরি করতে চায়। ও আয়নকে শুনিয়ে শুনিয়ে বলে, জানো নদী আমাকে অনেক ভালোবাসে। আমি যদি বলি আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে, ও আমার সাথে এক্ষুনি কাজে অফিসে চলে যাবে। ও আমাকে এতটা ভালোবাসে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভালো। ভিতরে ভিতরে আয়নের খুব রাগ হতে থাকে। ও তারপরও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। রোহিত মনে মনে হাসতে থাকে আয়নকে এসব বলে। ও আয়নকে আরো জ্বালানোর জন্য নদীকে কল দেয়। হ্যালো, হঠাৎ কল করলে যে? কোনো কিছু লাগবে? তোমাকে লাগবে, মিস ইউ জান। একই বাসায় তো আছি আমরা, তাহলে মিস করার কি আছে? জানি না, তুমি কাছে আছো তো তাই আরো কাছে পেতে ইচ্ছে করছে। বলছি শোনো না, আমি তো কিছুদিন এর জন্য বাংলাদেশে এসেছি। আমি চাই এবার যাওয়ার আগে তুমি আর আমি বিয়েটা সেরে ফেলি, বরং তোমার উপরে আমার পুরোপুরি অধিকার জন্মাক। বিয়ে, তাও এখন? হ্যাঁ, তুমি তো চাইতে বিয়ে করতে। চাইতাম, কিন্তু পরিবারকে ছাড়া এখন। এখন আমরা না হয় গোপনে বিয়ে করে নেব, পরে পরিবারকে জানিয়ে অনুষ্ঠান করব। আচ্ছা ঠিক আছে। লাভ ইউ জান। লাভ ইউ টু। নদী যখন রোহিতকে লাভ ইউ বলে, রোহিত তখন ফোনে লাউড স্পিকারে অন করে দেয়। ওইটা ইচ্ছে করে যেন আয়ন সেটা শুনতে পায়। আয়ন ব্যাপারটা শুনে রাগে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও মনে মনে বলে, শালা আমার সামনে আমার বউকেই লাভ ইউ বলছে, আর আমার ব্রিটিশ বউটাও ওকে লাভ ইউ বললো। সব কটা বেয়াদব। আমার বউকে তো আমি পরে দেখে নেব, আগে তোর একটা ব্যবস্থা করতে হবে। আমার বউয়ের সাথে ইন্টু পিন্টু করবি আর আমি কি আঙুল চুষবো নাকি? তোর 12টা যদি না বাজাই তাহলে আমার নামও আয়ান না। রোহিত এসে আয়নের পাশে শুয়ে পড়ে। রোহিত ঘুমিয়ে যাওয়ার পরে আয়ন ওর কিছু লোকেদের বাড়ির ভেতরে আনে। ও তাদেরকে সাদা শাড়ি পরিয়ে মুখে ভয়ঙ্কর মেকআপ করিয়ে একদম ভূতের মতো করে সাজায়। তারপরে একটা প্ল্যান করে রোহিতের কানের কাছে একজন ভূত সেজে মেয়ে গিয়ে ফিসফিস করে আবল তাবল বলতে থাকে। রোহিতের ঘুম ভেঙে যায়। আয়ন ওর পাশে শুয়েছিল। রোহিত দেখে ওর সামনে সাদা শাড়ি পরা একটা কুৎসিত দেখতে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ দিয়ে রক্ত পড়ছে। মেয়েটা ওর দিকে হাত বাড়িয়ে ওকে ডাকছে আর হাসছে। মেয়েটা বলে, রোহিত, তোমার বিয়ে করার খুব শখ তাই না? আমারও বিয়ে করার অনেক ইচ্ছে। ওরা আমাকে বিয়ে করতে দেয়নি, মেরে ফেললো, কিন্তু আমি তো বিয়ে করব। এসো, তুমি আমার কাছে এসো, তুমি আমার সাথে এসো। আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকেই বিয়ে করব। তারপর তোমাকে আমার জগতে নিয়ে যাব, সেখানে আমরা সুখে সংসার করব, আমাদের কেউ জ্বালাতন করবে না। এসো আমার কাছে এসো, চলো আমার সাথে। আমি তোমাকে বেশি ব্যথা দেব না, শুধু আমার এই চিকন চিকন নখগুলো তোমার বুকের ভিতর ঢুকিয়ে দিয়ে তোমার কলেজাটা ছিঁড়ে নিয়ে আসবো। অন্যদের কলেজে আমি খেয়ে ফেলি, কিন্তু তোমাকে তো আমি বিয়ে করব। তোমাকে ভালোবাসি, তাই তোমার কলেজাটা আমি যত্ন নিয়ে নিজের কাছে রেখে দিব। এসো আমার কাছে এসো। না না, যাও যাও এখান থেকে। ভূত ভূত ভূত। রোহিত ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। আয়ন শুয়ে শুয়ে মজা নিতে থাকে। রোহিত যাতে কিছু বুঝতে না পারে সেজন্য ও মাত্র ঘুম থেকে উঠেছে এমন নাটক করতে থাকে। ও উঠে বসে বলে, কি হয়েছে? মাঝ রাতে এমন চিৎকার করছেন কেন? মাথাটা কি গেছে নাকি? ভূত ভূত। ভূত কোথায়? ভূত ওই তো সামনেই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না নাকি? কই না তো। আপনার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? কি সব উল্টাপাল্টা বকছেন? আর আমি সত্যি বলছি, ওই যে একটা মেয়ের ভূত দাঁড়িয়ে আছে, ও আমাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। আচ্ছা, মেয়েটার মুখ দিয়ে কি রক্ত পড়ছে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ ওকে? না, তবে শুনেছি। কি শুনেছো? এই ফ্ল্যাটে আগে একটা মেয়ে থাকতো, ও নাকি একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটা ওর পরিবারের জন্য মেয়েটাকে ছেড়ে দেয়। সেই কষ্ট মেয়েটা সহ্য করতে পারে না, তারপর বিষ খেয়ে মেয়েটা মারা যায়। ওর স্বপ্ন ছিল বিয়ে করে সংসার করা। মৃত্যুর আগে তো সেই স্বপ্ন পূরণ হয়নি, তাই ওর আত্মা মুক্তি পায়নি। এই ফ্ল্যাটেই ঘুরে বেড়ায়। যদি কোনো ছেলেকে ওর ভালো লেগে যায় তাহলে সেই ছেলের পিছনে পড়ে যায় মেয়েটা। ওই ছেলেকে নিজের সাথেই নিয়ে যেতে চায়,
একমাত্র ওই ছেলেই ওর আত্মাকে দেখতে পায়। এর আগেও তো এই ফ্ল্যাটে থাকা একটা ছেলেকে নিয়ে গেল। কিভাবে নিয়েছে? তা তো জানি না, তবে ছেলেটার লাশ পাওয়া গেছিল। ওর বুকে বড় বড় নখের আঁচড় ছিল। বুক চিরে কলিজাটাকেও নিয়ে গেছিল। ওই ছেলেটা মেয়েটাকে দেখার পরে অনেক ওঝা কবিরাজকে এনেছিল এই ফ্ল্যাটে, কিন্তু তারপরও ও মেয়েটার হাত থেকে বাঁচতে পারেনি। ওই মেয়ের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি যতদূর জানি আরও একটা ছেলে ওই মেয়েটাকে দেখেছিল। ও পরের দিনই এই ফ্ল্যাট থেকে চলে গেছিল, আর তারপরে কোনো দিনও মেয়েটাকে দেখেনি। আয়নের কথা শুনে ভয়ে রোহিতের কলিজা শুকিয়ে যেতে থাকে ও শীতের রাতেও ঘামতে থাকে। আয়ন বুঝতে পারে রোহিত ভালোই ভয় পেয়েছে। ও ওই মেয়েকে একটা মেসেজ দেয়। মেয়েটা আবারও জানালার কাছে সেই রোহিতকে ডেকে বলে, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে রোহিত এক লাফে বিছানা থেকে নেমে যায়। মেয়েটা আয়নের ইশারায় সেখান থেকে চলে যায়। রোহিতের অবস্থা দেখে আয়ন মনে মনে হাসতে থাকে। ওর এমন না হেসে থাকতে পারে না। হাসার জন্য ও বাথরুমে যেতে চায়। তখনই রোহিত ওকে আটকায় আর বলে, এই তুমি কোথায় যাচ্ছ? বাথরুমে। না, তুমি যেও না প্লিজ। আমায় যেতেই হবে, ইটস আর্জেন্ট। তাহলে আমিও তোমার সাথে যাব। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, আমি তোমার সাথে যাব। সরি, আমি আপনাকে নিতে পারবো না। আরে বোঝার চেষ্টা করো, আমার অনেক ভয় লাগছে। তো আমি তার জন্য নিজের সম্মানের ইয়াক্কা বুলবুল তো করতে পারি না, তাই না? আপনি প্রয়োজন পড়লে ওয়াশরুমের বাইরে দাঁড়ান। আয়নের কথা মতো রোহিত বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ও বারবার ভয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে। আয়ন বাথরুমে গিয়ে হাসতে থাকে আর মনে মনে বলে, কি রে শালা, এখন কেমন লাগছে? অন্যের বউ নিয়ে টানাটানি করিস, এবার তোর জান নিয়ে টানাটানি শুরু হলো। শালা ভয়ে আবার আমার সাথে বাথরুমে চলে আসতে চায়। তোমার হলো? তাড়াতাড়ি বাইরে আসো প্লিজ। আরে ভাই, সময় তো দেবেন নাকি? তোমাকে সময় দিতে গিয়ে যদি এদিকে ওই মেয়ে এসে আমার কলিজা নিয়ে যায়, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি কাজ সারো। আমি কাল সকালেই চলে যাব, তোমাকে আর ডিস্টার্ব করবো না। রোহিতের কথা শুনে আয়ন মনে মনে বলে, যাক, আপদ নিজেই বিদায় হতে চাচ্ছে। থাক, এবার বের হই, না হলে দেখা গেল এই ভয়ে হার্ট অ্যাটাক করে বসলো। আয়ন বেরিয়ে আসে। পরের দিন সকালে রোহিত জেসিকে নিয়ে চলে যায়। কাছে একটা হোটেলে ওঠেও। নদী জিজ্ঞেস করলে বলে, বিয়ের আগে এখানে একে ফ্ল্যাটে থাকা ভালো দেখা যায় না, তাই ও চলে যায়। নদী ওর কথা মেনে নেয়। আয়ন রোহিত আর জেসিকে ওদের হোটেলে পৌঁছে দেয়। ফ্ল্যাটে ফেরার সময় আয়ন দেখে ওর কানের ভিতরে জেসির পার্স থেকে গেছে। ও সেটা দেওয়ার জন্য আবারও হোটেলে যায়। সেখানে গিয়ে রিসেপশনে বলে, একটু আগে রোহিত খান নামে একজন আপনাদের হোটেলে উঠেছেন, সাথে একটা মেয়েও ছিল। উনি কত নম্বর রুমে আছে বলতে পারবেন? ওনার একটা জিনিস আমার কাছে থেকে গেছে, ওটা দেওয়ার আছে। 1 মিনিট স্যার, দেখে বলছি। হ্যাঁ, রোহিত খান, উনি তো ওনার ওয়াইফ জেসি খানকে নিয়ে উঠেছে। ওনারা 366 নম্বর রুমে আছেন। বউ? হ্যাঁ স্যার, ওনারা তো তেমনটাই বললেন। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন, ওরা আলাদা রুম বুক করেছে। নো স্যার, ওনারা একটাই রুম বুক করেছে, কাপল রুম। আয়ন আর রোহিতের রুমে যায় না। জেসির পার্স ফেরত দিতে ও রাস্তায় যেতে যেতে ভাবে, রোহিত বিবাহিত, জেসি ওর কাজিন না বউ। ও তাহলে নদীকে মিথ্যা কেন বলল? জেসিও তো নিজেকে রোহিতের কাজিন হিসেবে পরিচয় দিল। তার মানে ওরা ইচ্ছা করে নদীকে ঠকাচ্ছে। কিন্তু এর পিছনের কারণ কি? কি এমন কারণ থাকতে পারে যার জন্য ওরা হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও এমন নাটক করছে নদীর সাথে? আমাকে সবটা জানতে হবে। আয়ান এসব কিছু ভাবছিল। তখনই ওর ফোনে গ্রাম থেকে কল আসে। নদীর বাবা কল করে জানায় ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, উনি হয়তো আর বাঁচবেন না। শেষবারের মতো উনি মেয়েকে দেখতে চান। কথাটা শুনে আয়ন একদম স্তব্ধ হয়ে যায়। ও ফ্ল্যাটে ফিরে নদীকে বলে বাবা ওদের আর্জেন্ট গ্রামে যেতে বলেছে। নদীকে এখনইও বাবার অসুস্থতার কথা জানায় না। গ্রামে ফিরে বাবার রুমে গিয়ে নদী দেখে বাবা বিছানায় শুয়ে আছে। এই কদিনে বাবা একদম শুকিয়ে গেছে। বাবার মাথার চুল প্রায় সব উঠে গেছে, চোখে নিচে কালি পড়েছে। বাবাকে দেখে নদী কান্না করে দেয়। বাবা, তোমার এমন অবস্থা কেন? কি হয়েছে তোমার বাবা? আমার কিছু হয়নি মা, তুমি কান্না করা বন্ধ করো। হয়নি বললেই কি আমার মানতে হবে? তোমার চোখে মুখের এমন অবস্থা কেন? তোমার চুল সব উড়ে গেছে। কি হয়েছে বাবা তোমার? বলো না কি হয়েছে। এই আয়ান, বাবার কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? বাবা এমন হয়ে গেছে কেন? এত অসুস্থ কিভাবে হলো বাবা? সেদিনই তো আমি দেখে গেলাম, বাবা একদম সুস্থ।
তাহলে আজকে বাবার এই অবস্থা কিভাবে হলো? আপনি শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। কিসের শান্ত? আমার বাবার কি হয়েছে আগে বলো। বাবাকে এমন লাগছে কেন? সত্যি করে বলো বাবার কি হয়েছে। বলছি, তার আগে আপনি এদিকে আসুন, একটু শান্ত হয়ে বসুন। আরে রাখো তোমার শান্ত, আগে বলো বাবার কি হয়েছে। ক্যান্সার, বাবার ক্যান্সার হয়েছে। ক্যান্সার? না, এটা হতে পারে না, বাবার ক্যান্সার হতে পারে না। বাবা তো সুস্থ ছিল, একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। তাহলে কিভাবে এটা? কিভাবে কিভাবে বলো আয়ান, কিভাবে হলো এটা? রোগটা অনেক দিন থেকেই বাবার শরীরে বাসা বেঁধেছিল, বাবা টের পায়নি, হুট করে ধরা পড়লো। আর ধরা পড়লো তো পড়লো, এমন সময় পড়লো যখন আর বাবাকে সুস্থ করার কোনো উপায় নেই। উপায় নেই মানে? ক্যান্সারের চিকিৎসা আছে। আমি বাবাকে ঢাকায় নিয়ে ভালো ডাক্তার দেখাবো। কেমো মেডিসিন এসব নিলে বাবা একদম সুস্থ হয়ে যাবে। নদী, তুমি একটু নিজের মনকে শান্ত করো প্লিজ, মনটাকে শক্ত করে আমার কথাটা শোনো। কি কি বলবে তুমি? হ্যাঁ, যে মন শক্ত করতে হবে? বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, এখন আর কোনো মেডিসিন, কোনো চিকিৎসা বাবাকে সুস্থ করতে পারবে না। না না, এটা হতে পারে না। তুমি মজা করছো তাই না? আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমাকে এইসব বলে কষ্ট দিয়ে রিভেঞ্জ নিতে চাইছো তাই না? তুমি আমাকে যত খুশি মারো বকো, কিন্তু বাবাকে নিয়ে এসব বলো না। মজা করো না প্লিজ। বলো তুমি মজা করছিলে এত সময় তাই না? না, আমি আপনার থেকে রিভেঞ্জ নিতে চাই না, আমি মজা করছি না, আমি যা বলছি সত্যি বলছি। নদী ওর বাবার সামনে গিয়ে কান্না করতে করতে বলে, বাবা ও এসব কি বলছে? আয়ান এসব কি বলছে বাবা? তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাবে তুমি বাবা? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি চলে গেলে আমার কি হবে বাবা? বলো আমার কি হবে? মা তো সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমিও আমাকে একা করে দিয়ে চলে যেতে চাইছো। আমি কি নিয়ে বাঁচবো বলো তো? নদী অঝরে কান্না করতে থাকে, বাবা ওর সাথে কান্না করতে থাকে। আয়নের চোখে পানি চলে আসে। ও নদীর সাথে ওর বাবাকেও প্রচুর ভালোবাসে। বাবার এই অসুস্থতা ও নিজেও মানতে পারে না। নদী আর আয়নার শহরে ফিরে যায় না, ওই দিন ওরা গ্রামেই থাকে। পরের দিন ভোরে নদীর বাবা একজন কাজের লোককে দিয়ে নদীকে ডেকে পাঠায়। বাবা তুমি আমায় ডাকছিলে, কোনো সমস্যা হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার বলো? আমি ঠিক আছি, তোমাকে কিছু কথা বলার আছে। তুমি নিজের মনকে শক্ত করে আমার কথাগুলো শোনো। আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে, আর হয়তো কিছু সময়। তোমাকে কয়েকটা কথা বলি। তোমার থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে, বলো তুমি সেটা দিবে? হ্যাঁ দেবো। আমাকে ছুঁয়ে কথা দাও, আমি যা বলবো সেটা তুমি শুনবে। নদী কান্না করতে করতে ওর বাবার একটা হাত ধরে বলে, কথা দিচ্ছি, তুমি যা বলবে শুনবো। আমি তোমার জন্য আয়নকে নির্বাচন করেছি। আমি জানি তোমার এটা নিয়ে আমার উপরে অভিমান জমেছে। হয়তো ভাবছো আমি কেন ওর সাথে তোমার বিয়ে দিলাম, কিন্তু মা, আমি তো তোমার বাবা। আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি। আমি জানি তুমি আয়নকে এখনো স্বামী হিসেবে মানতে পারোনি। আমি চাই তুমি আয়নকে মেনে নাও, ওর সাথে সংসার করো, ওকে স্বামীর অধিকার দাও, ওর সাথে মৃত্যুর আগ অবধি থাকো। কখনো ওকে ডিভোর্স দেওয়া তো দূরের, ডিভোর্স দেওয়ার কথাও চিন্তা করো না। তুমি আমাকে কথা দাও, আমি এখন যা যা বললাম তুমি সব শুনবে। বাবার কথা শুনে নদী রোহিতের কথা মনে পড়ে যায়। ও রোহিতের কথা মাথা থেকে সরিয়ে বাবার হাত ধরে বলে, হ্যাঁ আমি তোমার কথা রাখবো। আয়ানকে মেনে নিয়ে ওকে স্বামীর অধিকার দিব, ওর সাথে আজীবন সংসার করব। এবার আমি মরেও শান্তি পাবো। কথাটা বলেই নদীর বাবা মারা যায়। নদী ভাবে ওর বাবা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। ও ডাক্তারকে ডেকে আনে। ওর বাবার অসুস্থতার জন্য বাড়িতেই একজন ডাক্তারকে রাখা হয়েছিল। ডাক্তার এসে নদীর বাবার পালস চেক করে দেখেন উনি মারা গেছেন। ততক্ষণে আয়নও সেখানে এসে গেছে। ডাক্তার চোখের ইশারায় আয়নকে বলে বাবা আর নেই। আয়ন ব্যাপারটা বুঝতে পেরে একদম স্তব্ধ হয়ে যায়। ও নদীর দিকে তাকায়। নদী ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবার কি হয়েছে? বাবা হঠাৎ সেন্সলেস হয়ে গেল কেন? বাবা কথা বলছে না কেন? বাবা কি বেশি অসুস্থ হয়ে গেছে? আমরা কি বাবাকে একবার হসপিটালে নিয়ে যাব? ডাক্তারকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে নদীর মনে একটা খটকা লাগে। ওর মনটা খুব ডাকতে থাকে। একটা ভয়কে ঘিরে ধরে। ও আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন কেমন ভাবে যেন ওর দিকে তাকিয়ে আছে। সবার এমন নিরবতায় বোঝা যায় ওর বাবা আর নেই। ওর মন তবুও মানতে চায় না। ও আয়নের সামনে গিয়ে বলে, এই আয়ন বাবার কি হয়েছে বলো তো? উনি কিছু বলছে না কেন? বাবা কি বেশি অসুস্থ? তাহলে চলো আমরা বাবাকে হসপিটালে নিয়ে যাই। তুমি এমন চুপ করে আছো কেন বলো তো? তোমরা সবাই এমন চুপ করে আছো কেন? বলো না বাবার কি হয়েছে? আপনি মন শক্ত করুন, বাবা আর নেই। বাবা আর নেই মানে
কি বলছো কি এইসব? এই তো বাবা শুয়ে আছে, বাবা তো ঘুমিয়ে আছে, বাবার কিছু হয়নি, আমার বাবা ঠিক আছে। না, ঠিক নেই। বাবা চলে গেছেন, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। উনি আর ফিরে আসবেন না। বাবা মারা গেছেন, এই সত্যিটা তুমি এবার মেনে নাও প্লিজ। মৃত্যু কারো হাতে থাকে না, এটা একটা ধ্রুব সত্যি। আর এই সত্যিটা তুমি এবার মেনে নাও। না না না, বাবার কিছু হয়নি, আমার বাবা ঘুমাচ্ছে। ও বাবা, বাবা ওঠো, দেখো এরা সবাই কি বলছে তোমার নামে। তুমি নাকি, না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ও বাবা, তুমি আমাকে এইভাবে একা করে দিয়ে যেও না বাবা। আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো বলো? নদী ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়ন এসে ওকে বাবার থেকে ছাড়িয়ে নেয়। নদী আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা আয়ানকে কথা বলতে বলো না, বাবাকে বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার তো আর কোনো আপন বলতে কেউ নেই, আমি কি নিয়ে বাঁচবো আয়ান? বাবাকে বলো কথা বলতে, কথা বলো না বাবা প্লিজ। নদী আয়নকে জড়িয়ে ধরে কান্না করে আর এসব কথা বলতে থাকে। আয়নও কান্না করতে থাকে। ও নদীকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দুপুরে জুম্মার পরে বাবার জানাজা হয়। নদী একেবারে ভেঙে পড়ে। ওর কাছে ওর বাবা ওর পুরো দুনিয়া ছিল। সেই বাবাকে হারিয়ে ও নাওয়া খাওয়া ভুলে যায় একদম। রাতে নদীকে রোহিত কল করে। নদী, তুমি ঢাকায় ফিরবে কবে? 2-1 দিন পরে, এদিকে একটু মিলাদ দিয়ে নেই, তারপর এবার ফেরার পরে তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা? সেটা ফিরেই বলবো, এখন না, আমার ভালো লাগছে না, রাখছি। রোহিতের সাথে কথা বলা শেষ করে নদী বিছানায় বসে থাকে। তখন আয়ন খাবার নিয়ে রুমে আসে। খাবারটা খেয়ে নিন, কালকে রাতের পর থেকে আপনি এখনো কিছু খাননি। আমার গলা দিয়ে খাবার নামবে না আয়ান। এভাবে না খেয়ে থাকলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। দেখুন, বাবা যেখানেই আছে আপনাকে কিন্তু দেখছে। বাবা যদি দেখে তার জন্য কষ্ট পেয়ে আপনি না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন, তাহলে বাবার কি কষ্ট লাগবে না বলুন? বাবারা মৃত্যুর পরেও চায় তাদের সন্তান যেন ভালো থাকে, বাবা কষ্ট পাক, এটা নিশ্চয়ই আপনি চান না। তাই প্লিজ খেয়ে নিন। তুমি খেয়েছো? না। আমি এতটা খাবো না, এক কাজ করো, এখান থেকে আমাকে খাইয়ে দাও, আর তুমিও খাও। আমি খাইয়ে দেব? হ্যাঁ খাইয়ে দাও, আমার খেতেই ইচ্ছে হচ্ছে না। তুমি যদি পারো তো খাইয়ে দাও, না হলে এই খাবার নিয়ে যাও। না না, দিচ্ছি খাইয়ে। আয়ন নদীকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আজকে ও মনে মনে অনেক খুশি হয় নদী নিজ থেকে ওর হাতে খেতে যাওয়ায়। শোনো, হ্যাঁ বলুন। এখন থেকে আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করে বলবে। আচ্ছা। রোহিত আর জেসি একটা শপিং মলে যায় কিছু শপিং করার জন্য। সেখানে রোহিত সেদিনে সেই ভূত মেয়েটিকে দেখে শপিং করতে। মেয়েটাকে শপিং মলে দেখেও বোঝা যায় মেয়েটা কোনো ভূত না, আয়নের সাথে নাটক করেছে, ওকে বোকা বানিয়েছে। ও অনেক রেগে যায় আয়নের উপরে। আয়ান, আজকে বিকেলে একটু নদীর পাড়ে যাব। আগে আমি ছুটিতে গ্রামে আসলে বাবা আর আমি নদীর পাড়ে হাঁটতে যেতাম। আচ্ছা ঠিক আছে। বিকালে নদী আর আয়ন নদীর পাড়ে হাঁটতে যায়। ওরা সাথে আর কাউকে নিয়ে যায় না। আয়ন নদীকে এক জায়গায় দাঁড় করিয়ে একটু দূরে যায় নদীর জন্য একটা আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনে ফেরার সময় দেখে নদীর পিছনে একটা লোক একটা চাকু নিয়ে নদীর দিকে এগিয়ে আসছে। নদী অন্যদিকে ফিরে থাকায় ও সেটা খেয়াল করে না। আয়ন আইসক্রিম ফেলে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে আসে। ও এসে নদীকে ঘুরিয়ে দেয়। ছুরিটা এসে ওর পিছে লাগে। আকস্মিক ঘটনায় নদী হতবাক হয়ে যায়। পিছে ছুরি লাগা সত্ত্বেও আয়ন পিছনে ঘুরে সেই লোককে একটা লাথি মারে। এই নদীর পাড়ে অনেক মানুষ আসা যাওয়া করে। এই ঘটনায় সেখানে লোক জড়ো হতে থাকে। এটা দেখে ছুরি মারা লোকটা তাড়াতাড়ি পালিয়ে যায়। আয়নের পেট থেকে প্রচুর রক্ত বের হতে থাকে ও অজ্ঞান হয়ে যায়। নদী প্রচুর ভয় পেয়ে যায়। ও মানুষের হেল্প নিয়ে আয়নকে হসপিটালে নিয়ে যায়। নদী আয়নের জন্য কান্না করতে থাকে। এতদিন না বুঝেও আজকেও বুঝতে পারে ও আয়নকে কতটা ভালোবাসে। আয়নকে হারানোর ভয়কে কাবু করে ফেলে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার আয়নকে ওটি রুমে নিয়ে যায়। অতিরিক্ত ব্লাড লসের জন্য আয়নের অবস্থা খুব খারাপ হতে থাকে। ডাক্তার নদীকে আল্লাহকে ডাকতে বলে শুধু। ওটিতে আয়নকে নেওয়ার পরে নদী যায় হসপিটালের ফর্মালিটি পূরণ করতে। কাজ হয়নি মানে? তোমাকে আমি তাহলে এতগুলো টাকা কেন দিলাম? সরি ম্যাডাম, আসলে ওই মেয়েটার সাথে যে ছেলেটা ছিল সে সামনে চলে এসেছে। ছুরিটা ছেলেটার পিঠেই লেগেছে, লোক জ্বরে হচ্ছিল, তাই আমি পালিয়ে এসেছি। আয়ান, ওর গায়ে ছুরি লেগেছে? যাক, তাও ভালো হয়েছে নদীকেও বারবার বাঁচাই। ও মরে গেলে তখন নদীকে মারাটা আমার জন্য আরও সহজ হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি এখন ঢাকা দাও, এমনভাবে নিরুদ্দেশ হয়ে যাও যেন কেউ তোমার টিকিটও খুঁজে না পায়। আচ্ছা ম্যাডাম।
নদী হসপিটালে ফর্মালিটি পূরণ করতে গিয়ে দেখে ও টাকা আনতে ভুলে গেছে, তাই ও কাছের একটা ব্যাংকে যায়। সেখানে গিয়ে টাকা তুলে আনতে ওর প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। ও হসপিটালে এসে বিল জমা দিয়ে ওটির সামনে গেলে দেখে একটা স্ট্রেচারে করে একজনকে বের করা হয়েছে। তার পুরো শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। একজন নার্সকে ও জিজ্ঞেস করে লোকটা কি হয়েছে। নার্স ওকে বলে ওটা একটা লাশ, অপারেশন করে তাকে বাঁচানো যায়নি। নদী একদম থমকে যায়, ওর চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। ওভাবে ওটা আয়নের লাশ। ও আস্তে আস্তে লাশটার দিকে এগিয়ে যায়। যত এগোতে থাকে ওর বুকের ভেতর কেমন কেমন করতে থাকে। কাঁপা কাঁপা হাতে ও লাশটার উপর থেকে সাদা কাপড় সরায়। সরানোর সময় ও চোখ বন্ধ করে থাকে। চোখ খুলেও দেখে লাশটা আয়নের না, অন্য কারো। যে ডাক্তার আয়নের ট্রিটমেন্ট করছিল তার থেকেও জানতে পারে আয়নকে কেবিনে দেওয়া হয়েছে। ও কেবিনে গিয়ে দেখে আয়ন জানালার কাছে দাঁড়িয়ে আছে। ও গিয়ে পিছন থেকে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ন একদম অবাক হয়ে যায়। ও পিছনে ফিরে দেখে নদী অনেক কান্না করছে। আয়ন সামনে ফিরতে নদী ওকে সামনে থেকে জড়িয়ে ধরে, তারপর অঝরে কান্না করতে থাকে। আয়ন বুঝতে পারে না নদীর কান্নার কারণ। কি হয়েছে নদী, তুমি কান্না করছো কেন? তুমি ঠিক আছো? ওই লাশটা দেখে আমি ভেবেছিলাম তুমি তুমি কান্নার জন্য নদী কথা বলতে পারে না। আয়ন নদীকে সামনে এনে ওর চোখের পানি মুছে দিয়ে ওর 2 গালে হাত দিয়ে নিজের 2 হাতের ভিতরে নিয়ে বলে, নদী, নদী শান্ত হও, আমার কথাটা শোনো একবার। দেখো আমি ঠিক আছি, একদম ঠিক আছি, আমার কিছু হয়নি তো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন পারবেন না? কারণ আমি তোমাকে ভালোবাসি আয়ান। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এতদিন বুঝতে না পারলেও আজকে যখন তোমার গুলি লেগেছে তখন বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। যখন ওটি থেকে ওই লাশটা বের করলো আর আমার মনে হচ্ছিল ওটা তুমি, তখন না আমার বুকের ভেতরটা খা খা করছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আয়ান। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি আয়ান। নদীর কথা শুনে আয়ন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। ও কল্পনা করতে পারেনি নদী ওকে ভালোবাসে। ও ভীষণ খুশি হয়। খুশিতে কোনো হুঁশ থাকে না। আয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর নদীকে সামনে নিয়ে নদীর ঠোঁটে কিস করতে থাকে। নদী আয়নকে কিস করে। আয়ন কিছু সময় পরে নদীকে ছেড়ে দিয়ে ওর কানে কানে বলে, এটা হসপিটাল যান, একটু ওয়েট করো, রাতে বাড়িতে গিয়ে তোমাকে মন ভরে আদর করব। আয়নের কথা শুনে নদীর লজ্জা পেয়ে যায়। ও মাথা নিচু করে হাসতে থাকে। আয়ন নদীর থুতনি ধরে উঁচু করে বলে, এখনই এত লজ্জা পেও না, রাতের জন্য কিছু বাঁচিয়ে রাখো। দূর, তুমি যে কি বলো না। নদী লজ্জা পেয়ে কেবিন থেকে বের হয়ে যায়। বিকালে আয়নকে ডিসচার্জ দেওয়া হয়। আয়ন আর নদীর বাবার কবর একবার জিয়ারত করে ঢাকায় ফেরত চলে আসে। ওদের আস্তে আস্তে রাত হয়ে যায়। নদীর ফ্ল্যাটে ঢুকে ওরা দেখে পুরো ফ্ল্যাট ফুল আর কালারফুল মোমবাতি দিয়ে সাজানো। নদী একদম অবাক হয়ে যায় এসব দেখে। ওদের রুমে ঢুকে দেখে খাটের উপরে একটা কেকে লেখা, সেটাই লেখা রয়েছে ওয়েলকাম ইন মাই হার্ট। কেকটার পাশে একটা শপিং ব্যাগ রাখা, সেটাতে একটা মেরুন রঙের শাড়ি রাখা। নদী শাড়িটা আর কেক দেখে আয়নের দিকে হেসে তাকায়। আয়ন শাড়ির ব্যাগটা নদীর হাতে দিয়ে ওকে পরে আসতে বলে। নদী গিয়ে শাড়ি পরে আসে। আয়ন আর নদী মিলে কেকটা কাটে। নদীকে কেক খাওয়ানোর সময় আয়নুর গালে আর ঠোঁটে কেকের ক্রিম লাগিয়ে দেয়। তারপর রোম্যান্টিকভাবে নদীর গালে কিস করে ওর গালে ক্রিম খেয়ে নেয়। তারপর নদীকে কোলে তুলে নিয়ে খাটে নিয়ে শোয়। আয়নের হাত নদীর পুরো শরীরে বিচরণ করতে থাকে। আয়ন নদীর সারা শরীরে পাগলের মতো কিস করতে থাকে। নদীকে আদরে আদরে ভরিয়ে তোলে আয়ন। দুজনে একটা ভালোবাসাময় রাত পার করে। পরের দিন সকালে রোহিত আসে নদীর সাথে দেখা করতে। তোমাকে আমার কিছু বলার আছে। কি বলবে বলো। আয়ান শুধু আমার ড্রাইভার না, ও আমার হাজবেন্ডও। তুমি বাংলাদেশে আসার একদিন আগে ওর সাথে বাবা আমার বিয়ে দিয়েছিল। আমি তোমাকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করো। কিন্তু জানি না কিভাবে আয়ান আমার মনে জায়গা করে নিয়েছে। বিয়ে নামক পবিত্র সম্পর্কটা আমাদের দুজনের ভেতরে ভালোবাসা সৃষ্টি করেছে। আই এম সরি, বাট আমি এখন আয়ানকে ভালোবাসি। তাই তুমি ফিরে যাও। তুমি এমনটা কিভাবে করলে আমার সাথে? বেঈমান প্রতারক কোথাকার। তোদের মতো মেয়েরা ছেলেদের জীবন নষ্ট করে দিস। তুমি যে ওকে ঠক প্রতারক বলছো, তাহলে তুমি আর তোমার কাজিন জেসি কি? ও সরি, ও তো তোমার কাজিন না, কাজিন নামক বউ। বউ মানে? আয়ান সেদিন হোটেলের সব কথা নদীকে খুলে পারে। ও সবটা জানার পর খোঁজ নিয়ে জানতে পারে আসলেই রোহিত আর জেসি বর বউ। ও তারপরে নিজের লোকেদের দিয়ে রোহিত জেসির কাবিননামা বের করে আনে।
এখন সেটা ও নদীকে দেখায়। কিছু সময় পর পুলিশ একজন লোককে নিয়ে প্রবেশ করে ঘরে। এই সেই লোক যিনি নদীকে 2 বার মারার চেষ্টা করেন। পুলিশের মার খেয়ে উনি স্বীকার করেন জেসি ওনাকে নদীকে মারার জন্য বলেছিল। ফ্ল্যাটে পুলিশ দেখে দিশা আগে ভাগেই পালিয়ে যায়। পুলিশকে দেখে রোহিত আর জেসি সব কিছু স্বীকার করে নেয়। নদী রোহিত আর জেসিকে 2টা থাপ্পড় মারে আর বলে, তোমাকে ভালোবেসে আমি কত বড় ভুল করেছিলাম আজকে বুঝতে পারছি। লজ্জা লাগলো একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলা করতে। আর জেসি তুমি কিভাবে পারলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিরুদ্ধে এত বড় একটা চক্রান্তে সামিল থাকতে? তাও আবার যে কিনা তোমার বর, সে আমার সাথে দিনরাত প্রেম আলাপ করতো আর তুমি সেটা সহ্যও করতে। টাকার জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। অফিসার, এদের নিয়ে যান, আমি আর এদের মুখও দেখতে চাই না। নদীর কথা মতো পুলিশ ওদের দুজনকে নিয়ে যায়। নদী আয়নের সামনে এসে ওকে জড়িয়ে ধরে বলে, বাবা ঠিকই বলেছিল, বাবা আমার জন্য একদম যোগ্য মানুষকে নির্বাচন করেছেন। আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আমি কোনো ড্রাইভার না, আমি একজন ব্যবসায়ী। কোটি টাকার ব্যবসা আছে আমার। বাবা সবটা গোপন করেছিল আমার কথায়। আমি নিজের ভুল পরিচয় দিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম আজ গোপনে তোমার শত্রুদের খুঁজে বের করতে। ও আচ্ছা, তবে তুমি ব্যবসায়ী হও বা ড্রাইভার, আমার এখন আর তাতে কিছু যায় আসে না। কারণ আমি এখন তোমার পেশাকে না, তোমাকে ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি তোমায় আয়ান। আমি তোমাকে অনেক ভালোবাসি। সমাপ্ত।